So all of you are added to this classroom, that is the common classroom for the sections that I am teaching. Okay. And if you go here in the classwork part, you will see the course outline, notice, important links, and some templates. Okay. এগুলোই মূলত আপনারা you'll be keep getting here. Okay. All the links. Okay. So course outline এ আমরা যদি যাবো. So this is the theory part, course outline, and this is the lab. Okay. Okay. So now, you tell me, আমরা যে এই কোর্সটা পড়তে এসেছি, what is our objective to study this course? বলেন দেখি, সবাই এদিক থেকে দুই তিনজন বলেন, একটা করে পারপাস, why you are here? বলেন, ইন্টারাক্ট করতে হবে, we need to interact. So to learn Java. Okay, এটা হয়তো আপনার একটা অবজেক্টিভ মনে হয়েছে। দেন আর কেউ কিছু বলেন? Anything else? Feel free. You always should feel free to express whatever you are thinking. Okay, এটা নিয়ে কখনো ভাববেন না কি বললাম, স্যার কি ভাবলো, doesn't matter. বলে ফেলবেন। বলে ফেললে we can discuss. Even if it is not correct, we can discuss and everybody can learn from that. Okay, so bole felbe. So what do you think other purpose, why you are here? ওটা উনি বললো, অন্য একটা কিছু বলেন। আর কেউ? আপনি? জোরে বলেন, অন্যরা তো শুনতেই পারছেন আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক সাইটে মানে ওয়ার্ক ফিল্ডে কিভাবে কাজ করতে হয় সেটা, আচ্ছা সেটা বোঝার জন্য। ওকে, উনি আরেকটা বললো, আর আপনি একটা বলেন। আচ্ছা, এটা আপনি একটা কোর্সের পারপাস বলছেন, রাইট? ওয়াই ইউ আর ইন এ কোর্স। এখন আপনাকে যদি বলি ওয়াই ইউ আর ইন দ্য ডিগ্রি প্রোগ্রাম of computer science and engineering, BSc in computer science and engineering, why you are here, why you are in that program, এটারও তো একটা পারপাস বা অবজেক্টিভ আছে, সেটা কি? ওকে ওকে, এখন now if we ask all of you to write what is the objective of attending this program, BSc in computer science and engineering, all of you come up with your own idea. এবং আমরা দেখবো যে অনেকগুলো আইডিয়া চলে আসছে, রাইট? কিছু হয়তো কমন থাকবে, কিছু হয়তো ইন্ডিভিজুয়াল থাকবে। So there will be many ideas or purpose that you feel because of that you are here. হতে পারে যে কেউ হয়তো ডিগ্রি একটা নিতে হবে তাই আসছি, মেবি। আবার আপনি হয়তো ইন্ডাস্ট্রিতে you want to excel in the industry as a professional, that's why you are here. অথবা আপনি আইটি সেক্টরে এন্টারপ্রেনিউরিয়াল কিছু করতে চান, you want to be an entrepreneur of yourself, but still you need to know the business and how it works, so you are here. এক একজন এক এক কথা বলতে পারেন, ওকে? তো এখন প্রবলেমটা হলো যে এই প্রোগ্রামসগুলো, ডিগ্রিগুলো, এগুলো আমরা যখন অ্যাটেন্ড করি তখন কিন্তু আসলে আমরা কিছু শিখতে পারলাম কিনা বা আমাদের অবজেক্টিভ সার্ভ হলো কিনা, we don't know. We get a certificate, we get a degree, we get a CGPA,
বাট ইজ দ্য পারপাস সার্ভ? এই জন্য এখন আপনারা জানেন যে ইন ইউএসএ স্টুডেন্ট লোন ইজ এ হিউজ প্রবলেম, $1 trillion অফ স্টুডেন্ট লোন ডেটস। ওখানে কিন্তু যারা নেটিভ তাদেরকে কিন্তু পয়সা দিয়ে পড়তে হয়, আনলেস ইউ গেট এ স্কলারশিপ। সেটা খুব কম স্টুডেন্ট পায়, অ্যান্ড দ্যাটস এ বিগ অ্যামাউন্ট অফ মানি। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে $2-2.5 লাখ তাদের লোন হয়ে যায়। দ্য গুড পার্ট ইজ গভর্নমেন্ট ওই টাকাটা দেয়, বাট সো ইউ হ্যাভ টু রিপে দ্যাট লোন ইন ইউর লাইফ টাইম। সো কাজেই আমার যদি এখান থেকে অবজেক্টিভটা সার্ভ না হয়, দ্যাটস ওয়াই দ্য গ্লোবালি নাও দে আর টকিং অ্যাবাউট আউটকাম বেসড এডুকেশন। সো আমি একটা ডিগ্রি পড়তে গেলাম, অ্যাটেন্ড করলাম, কিন্তু আসলে আমার পারপাসটা অ্যাচিভ হলো কিনা, আউটকামটা আসলো কিনা, দ্যাট নিড টু বি মেজার্ড। ওকে, অবজেক্টিভলি এটা মেজারেবল হতে হবে, বুঝতে পেরেছেন? তো এখন এই মেজার করার যে প্যারামিটার্সগুলো, এগুলো গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল বডিজ তারা এগুলো সেট করেছে অলরেডি। ওয়াশিংটন অ্যাকর্ড, অ্যাবেইট, হ্যাঁ, বিভিন্ন অ্যাক্রেডিটেশন বডিজ। ওকে, সো দিজ আর অল সেট ফর ডিফারেন্ট ডিসিপ্লিন। সো ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টেম ফিল্ডের জন্য অলসো there are some program learning outcomes. So if I say PLO, have you heard this now term? কেউ শোনেন নাই? Nobody? আপনাদের কোর্স আউটলাইনেই তো দেওয়া থাকে, পড়ে দেখেন। PLO বা PO যে কোনো একটা বলে। সো প্রোগ্রাম লার্নিং আউটকাম। ওকে, সংক্ষেপে প্রোগ্রাম আউটকাম বা পিও বলে থাকে অনেকে। তা আমাদের এই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জন্য there are 12 POs. ওকে, it's not tied to computer science and engineering or EEE or physical science or microbiology. ওকে, এনি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য এই 12টা জেনারেলাইজড আউটকাম ইজ এক্সপেক্টেড। যেমন ইফ ইউ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন, এই যে আপনারা দুইজন শেষে, এই যে লাস্ট বেঞ্চ, প্লিজ গো আউট। গল্প করতেছেন কেন? আমার ক্লাসে কোনো গল্প ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, বা আপনি ক্লাস শোনেন, নাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান। বসে বসে গল্প করবেন না, ইন্টারাক্ট করবেন, দ্যাটস ফাইন, এটা সবার জন্য বেনিফিশিয়াল। নিজেরা গল্প করবেন না, এটা আপনাকে এখনই বলে দিচ্ছি। যদি সেরকম ইচ্ছা থাকে ড্রপ করেন কোর্স, মানে এটা করবেন না। ওকে, তো তাহলে আপনি একটা টিম এনভায়রনমেন্টে কাজ করতে পারেন কিনা, ক্যান ইউ ওয়ার্ক ইন এ টিম? তা এমন হয় না যে আপনি দেখা গেল যে ন্যাশনালে ভর্তি হয়েছেন, তিতুমির কলেজে ক্লাসই করা হচ্ছে না ঠিক মতো, ইউ আর ডুইং এ জব ডে টাইম, ওই ভর্তি ফি, পরীক্ষার ফি দিয়ে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাটেন্ডিং দ্য এক্সাম এবং ডিগ্রি হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি ইউ ডিড নট হ্যাড এনি ট্রেনিং হাউ টু ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট ফ্রম দ্যাট ডিগ্রি। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তো ওই জন্য আপনার এই 12টা পিও বা পিএলও সেট করা আছে প্রোগ্রাম লার্নিং আউটকাম হিসাবে। সো স্টুডেন্ট ক্যান দ্য স্টুডেন্ট কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার্স? আপনার সেই ট্রেনিংটা হয়েছে কিনা? যদি হয়ে থাকে, এটা আপনার একটা প্রোগ্রাম লার্নিং আউটকাম। ইফ ইউ ক্যান ওয়ার্ক ইন এ টিম ডিসপাইট হ্যাভিং দ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন্স অ্যামং দ্য টিম মেম্বার্স, তাহলে সেটা যদি আপনি করতে পারেন, সেটা আরেকটা প্রোগ্রাম লার্নিং আউটকাম। ক্যান ইউ ইউজ দ্য টুলস, ইঞ্জিনিয়ারিং টুলস রিলেটেড টু ইউর ডিসিপ্লিন এফেক্টিভলি অর নট? এইভাবে 12টা আউটকাম ডিফাইন করা আছে। সো হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন? ইফ ইউ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন, it is expected that you achieve significant amount of expertise in those outcomes. তাইলে আপনি ওই আউটকামগুলো অ্যাচিভ করেছেন কিনা কিভাবে বুঝবো? আপনি যদি ওই আউটকামগুলোতে পাস মার্ক অ্যাচিভ করেন। ওকে, কোর্সে পাস করা এক জিনিস, আর আউটকামে পাস মার্ক কিন্তু আলাদা জিনিস। তা এখন এই 12টা আউটকাম আপনি কিভাবে অ্যাচিভ করবেন? ধরেন ওয়ার্কিং ইন এ টিম, এফেক্টিভলি কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার্স,
ক্যাপাবল অফ ইউটিলাইজিং দ্য টুলস, এই যে এরকম 12টা আছে, এগুলো আপনি কিভাবে অ্যাচিভ করবেন? আপনি তো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউ হ্যাভ এনরোলড, হাউ উইল ইউ অ্যাচিভ দোজ আউটকামস? বলেন, আপনি বলেন। হ্যাঁ, এই আউটকামগুলো আপনি কিভাবে অ্যাচিভ করবেন? হাউ উইল ইউ অ্যাচিভ? ভর্তি হলেই তো আর চলে আসবে না। কেউ ট্রাই করেন। ওকে, এটা একটা আউটকাম, প্রোগ্রাম লার্নিং আউটকাম, দ্যাট you build a communication skill. Okay, you can present in front of people's in a gathering, আপনি একটা ডায়াসে দাঁড়িয়ে প্রেজেন্ট করতে পারেন, কোনো কিছু এক্সপ্লেন করতে পারেন, আপনার টিমের মেম্বারদের সাথে কমিউনিকেট করতে পারেন, সো ইউ আর এ গুড কমিউনিকেটর। এইটা একটা আউটকাম। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্র্যাজুয়েশন ইউ শুড হ্যাভ এ সার্টেন অ্যামাউন্ট অফ কমিউনিকেশন স্কিল। তো এটা তো প্রোগ্রামের আউটকাম, কিন্তু আপনি এটা অ্যাচিভ করবেন কিভাবে? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। থ্রু, তার মানে ফ্রম দ্য কোর্সেস, so you will be attending 30 courses, for example. From those 30 courses collectively you will gain, okay, the expertise little by little. হয়তো একটা আউটকামের জন্য আপনাকে 4-5টা কোর্স করতে হবে। হ্যাঁ, তা আপনি এই কোর্সে টিম ওয়ার্ক দিয়ে শুরু করবেন, কিন্তু শুধু এই কোর্স করলেই যে আপনার টিম পারফরমেন্স ভালো হবে, নট নেসেসারিলি। এটার পর আপনি ডাটাবেজেও টিম ওয়ার্ক করবেন, সফটওয়্যার সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনও টিম ওয়ার্ক করবেন। তাহলে এই যে কয়েকটা কোর্সে যখন আপনি টিম ওয়ার্ক করবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ অ্যাটেন্ড দ্যাট প্রোগ্রাম লার্নিং আউটকাম, যে টিম প্লেয়ার, তাই না? থ্রু মাল্টিপল কোর্সেস। কিন্তু একটা কোর্স কিন্তু আপনাকে 12টা আউটকাম দিতে পারবে না, এটা পসিবল না, কারণ এক এক কোর্সের স্পেশালাইজেশন এক এক রকম, ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। তো তাহলে এই 12টা কোর্স লার্নিং আউটকামকে সাপোর্ট করে কোর্সগুলো ইন্ডিভিজুয়ালি, ওই 12টার মধ্যে কাউকে কাউকে। তো সেইটা ডিপেন্ড করবে যে কয়টা প্রোগ্রাম লার্নিং আউটকামকে আমি সাপোর্ট দিব ফ্রম দিস কোর্স, দ্যাট ডিপেন্ডস এই কোর্সের আউটকামটা কি। সো নাও কোর্স অলসো উইল হ্যাভ ইন্ডিভিজুয়াল লেভেলে কোর্স লার্নিং আউটকাম, যে ফ্রম দিস কোর্স সিএলও আপনি যেটা বললেন, বা সিও যেটাই বলেন, তাহলে এটা হচ্ছে কোর্স লার্নিং আউটকাম। ওকে, আই এম গোয়িং ভেরি স্লো। আপনারা ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনে বলেন যে স্যার এত ফাস্ট, এত ফাস্টের থেকে বড় কথা এত কিছু কভার করে, হ্যাঁ, মাথার উপর দিয়ে যায় অনেক সময়। আই এম বিং স্লো, কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা স্পিড তুলে ফেলবো। ওকে, আপনাদেরকে একটু অ্যাডাপ্ট করায় নিয়ে তারপর। ওকে, তো কোর্স লার্নিং আউটকাম ইজ বেসিক্যালি দিস ইজ দ্য কোর্স, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দিস কোর্স। অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি CSC 213 উইথ ল্যাব কমপ্লিট করেন, what are the outcomes you are likely to achieve? ওকে, সেটা। এবং সেই তাহলে এখন এই প্রোগ্রাম লার্নিং আউটকাম উই ক্যানট টাচ ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড, ইট ইজ প্রি-ডিসাইডেড, ওকে, বাই দ্য বডিজ, ইন্টারন্যাশনাল বডিজ। কিন্তু আমরা কোর্স কোঅর্ডিনেটর হিসাবে বা কোর্স ফ্যাকাল্টি হিসাবে আই ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড যে what are the outcome expected from this course from my students if they successfully do it, and then map it with the program learning outcome, jeta kon program learning outcome ke backup dicche. Okay, so if you look at your course outline, you will see egulo apnara pore niyen je we have 3 course learning outcome for the theory and 3 course learning outcome for the lab. Okay, তো এটা থিওরি, এটা ল্যাব। তো এখন এই কোর্সটা কিন্তু থিওরি অ্যান্ড ল্যাব আর ইন্টিগ্রেটেড। Effectively it's a 4 credit course. Officially one is 3 credit course, another is 1 credit course, but in effect it's a 4 credit integrated course. That's why you get the integrated grade. Whatever grade is calculated based on your performance on the 4 credits, single evaluation. Okay,
and that grade is given to in both theory and lab. So in that sense we have actually 6 learning outcome, 3 for theory, 3 for lab. তো আমরা যদি দেখি, খেয়াল করেন যে students will be able to understand the object oriented concepts. So বিভিন্ন core concepts গুলো আপনি বুঝবেন, এটা expected. কিন্তু সেটা বোঝাটাই শেষ কথা না, এটার বেনিফিট কি এবং ডিসাইড করতে পারা in which context you should use that. Object oriented programming is not suitable for all kind of development. It is suitable for application development. Okay, but if you go for if you want to write a device driver for say, okay, or you want to write an antivirus, then object oriented programming will be overkill. It's no need. So therefore, as a student completing this course, you are expected to make the wise decision that what kind of development is suitable for object oriented programming. You can do that once you know the core concepts and the benefits and pros and cons of object oriented programming. Okay, so এটা একটা expected outcome that you will have that capability at the end of this course. Okay, তাহলে এটা আমার একটা প্রোগ্রাম লার্নিং আউটকাম। এটাকে আমি ম্যাপ করছি, এই কোর্স লার্নিং আউটকাম 1 এটাকে আমি ম্যাপ করছি প্রোগ্রাম লার্নিং আউটকাম 1 এর সাথে। প্রোগ্রাম লার্নিং আউটকাম 12টা আছে, ABCD করে থাকে ডিফাইন করা। তো উনি যেটা বলছেন যে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, তো ইন্ডাস্ট্রিতে তো যখন একটা ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু you need to be able to, but the industry themselves, they do the requirement analysis of the problem that they are trying to build the solution. আপনাদের যে 4 জনের গ্রুপ, let's say it's a group of professional from Tiger IT. Okay, now what is the domain knowledge of Tiger IT বা BDsoft, Datasoft, BJIT, right? এদের domain knowledge কি? What is the domain knowledge of that company? বলেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটাই তাদের ডোমেন নলেজ। কিন্তু তারা কি এয়ারলাইন্স বিজনেস বোঝে? হাউ একটা এয়ারলাইন্স অপারেটস? Internal details of airlines business is not known to them. They don't know how a shipping company operates. They don't know how a insurance business works. They don't know how a manufacturing company works. এটা তো টাইগার আইটি ডোমেন নলেজ না। কমন সেন্স হিসাবে আমাদের সবারই কিছু আইডিয়া থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট। সো আমার ডোমেন নলেজ হচ্ছে টু how to build the software. That's my domain knowledge, but I don't have any knowledge, in-depth knowledge of the working mechanism of an airlines or whatever the product. তো তাহলে আমার কোম্পানি যখন অর্ডার পেল এই ইউএস বাংলার জন্য একটা অ্যাপ তৈরি করার জন্য, how can I build that app if I don't know the requirements of that app? তাইলে আমাকে এই রিকোয়ারমেন্টস গুলো বের করতে পারতে হবে। রাইটিং কোড অনেক পরের ব্যাপার। কোড রাইট করতে গেলে আগে সিস্টেম ডিজাইন করতে হবে। সিস্টেম ডিজাইন করার আগে আমাকে রিকোয়ারমেন্ট বুঝতে হবে of the problem product that I'm trying to build. সো তাহলে এখানে আপনার যে কোর্স প্রজেক্ট, এই কোর্স প্রজেক্ট কিন্তু আপনাকে ফোর্স করবে to actually do the requirement analysis of a real world problem, যেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে আপনি যখন কোর্স প্রজেক্টটা করে ফেলবেন ঠিকঠাক মতো, তার প্রথম ধাপেই আপনাকে in the very first step of your course project you have to do the analysis and find out the requirements of the group project, which is a real world problem based topic. একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে আপনাদের সিমুলেটিং এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। যেমন একটা এয়ারলাইন্সের জন্য একটা অ্যাপ তৈরি করে, ইটস এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। একটা
ইউনিভার্সিটি অপারেশনসের জন্য একটা অ্যাপ তৈরি করা, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। একটা ব্যাংকের জন্য অ্যাপ তৈরি করা, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। গভর্নমেন্টের একটা মিনিস্ট্রির জন্য অ্যাপ তৈরি করা, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। একটা এম্বাসির জন্য অ্যাপ তৈরি করা, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। সো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের রিকোয়ারমেন্টসগুলো আপনাকে, বা হোয়াট এভার দ্য প্রবলেম, ইউ নিড টু বি ফাইন্ড দ্য রিকোয়ারমেন্টস ফার্স্ট, আদারওয়াইজ ইউ ক্যানট বিল্ড দ্য প্রোডাক্ট। তাহলে এটা আমাদের একটা কোর্স লার্নিং আউটকাম CO2। এই কোর্সটা করলে আপনারা, it is expected that you will be able to do that. Okay? CO3 তে বলা হচ্ছে যে আপনি তো এখানে অ্যানালাইসিস করলেন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলেন। Based on that analysis, you will be able to make a object-oriented system design for your application. ইমপ্লিমেন্ট করার আগে ওটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন মানে এই না যে ইউজার ইন্টারফেস, সিস্টেম ডিজাইন, ইন্টারনাল ডিজাইন, হাউ ইউর ডেটা উইল বি অর্গানাইজড, how the data will interact with each other, okay, etc. What will be the organization of your storage database file, okay? So এগুলো part of your design. তাহলে এই সিস্টেম ডিজাইন করতে হলে আপনার এই অ্যানালাইসিসটা দরকার, রিকোয়ারমেন্টস ডিটেলস। তাহলে ওটাকে ইউজ করে you can actually design your system, and eventually based on the analysis and design you can actually implement and build your application using some object-oriented API framework libraries. তাহলে এইটা হচ্ছে আমার ultimate course learning outcome. যে আপনি, you will be as a student, as a team, you will be able to perform analysis for a problem, to identify the requirements, use those to make a proper system design, and using that analysis and design you go for implementation and build the product. So that is the course learning outcome. তাহলে দেখেন এই আউটকাম গুলো কিন্তু ভেরি স্পেসিফিক। ল্যাবের জন্য কি বলা হয়েছে, ল্যাব আসলে হ্যান্ডস অন, তো তাহলে ওগুলোকেই আপনি এখন দেখেন, আমাদের আসলে CO4, এখানে আমরা বলছি ল্যাব CO1, এটা CO5, এটা CO6 ইন্টিগ্রেটেড হিসেবে চিন্তা করলে। বাট ল্যাবের মধ্যে এসে এটা এই CO4 কে আমরা বলছি ল্যাব CO1। তো এখানে কি বলা হচ্ছে যে আপনি এখন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, এপিআই ইউজ করতে পারবেন, ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন, অনলাইন টুল ইউজ করতে পারবেন, এগুলো আপনি শিখবেন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ উইল বি এবল টু ইউজ দেম ইন ফিউচার ইফ নেসেসারি। তাহলে এই ট্রেনিংটা আপনার হবে হ্যান্ডস অন ট্রেনিং। তাহলে এইটা হচ্ছে আপনার ল্যাবের CO1 বা ওভারঅল কোর্সের CO4। ওকে, তারপরেরটাতে যে আপনি একটা টিম এনভায়রনমেন্টে কাজ করতে পারবেন, বা আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি গ্রো করবে টু ওয়ার্ক ইন এ টিম, কারণ আপনার প্রজেক্ট পুরাটাই টিম ওয়ার্ক। ওকে, পুরাটাই হ্যান্ডস অন। তারপরে যে আপনি টিম ওয়ার্কে করলেন, এখানে ডেভেলপ করা শিখবেন, ওয়ার্কিং অ্যাজ এ টিম, এবং এখন হচ্ছে আপনি এটাকে প্রপারলি ডেমনস্ট্রেট অ্যান্ড কমিউনিকেট করতে পারেন কিনা। ওকে, ইউজিং ভেরিয়াস আউটপুট, যেমন অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে পারেন কিনা, ডিজাইনের জন্য যে ডায়াগ্রাম সেগুলো আপনি বানাতে পারেন কিনা, আপনি পোস্টার প্রেজেন্টেশন করতে পারেন কিনা, টেক ফেস্টে যেটা করতে হবে, হ্যাঁ, প্রজেক্ট ডেমনস্ট্রেশন করতে পারেন কিনা, হ্যাঁ, তো ইত্যাদি। তাহলে এই যে আমাদের 6টা কোর্স থেকে যে লার্নিং আউটকাম, এগুলো আমার প্রোগ্রামের 12টার কোনটাকে সাপোর্ট করে। তো থিওরিতে যদি দেখেন, এটা দেখেন কি সাপোর্ট করে, প্রোগ্রাম আউটকাম এ মানে 1, এটা কি ইঞ্জিনিয়ারিং নলেজ আপনি গ্যাদার করতেছেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, মেকিং ডিসিশন, তাই না, ইঞ্জিনিয়ারিং নলেজ। এখানে বলা হচ্ছে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম অ্যানালাইসিস করে রিকোয়ারমেন্ট বের করবেন। সো ইটস এ অ্যানালাইসিস। তাহলে আপনার প্রবলেম অ্যানালাইসিস করার অ্যাবিলিটি আছে কিনা, এইটা আপনার ডিগ্রি প্রোগ্রামের একটা এক্সপেকটেশন যে আপনি একটা প্রবলেম অ্যানালাইসিস করতে পারবেন। তাহলে আমাদের যেটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই কোর্সে, সেটা আসলে ডিগ্রি প্রোগ্রামের প্রবলেম অ্যানালাইসিসকে সাপোর্ট করছে, যে ওখান থেকে আপনি ওই জায়গাটাতে ইউ আর অ্যাচিভিং প্রফিসিয়েন্সি। থার্ডটা হচ্ছে যে আপনি ডিজাইন এবং ডেভেলপ করতে পারেন কিনা একটা সলিউশন, যেটা এখানে বলা হচ্ছে। ল্যাবের যে কোর্স লার্নিং আউটকাম, সেগুলো আমাদের প্রোগ্রাম লার্নিং আউটকাম 5, ই মানে 5, ই, আই অ্যান্ড জে।
এতে কি বলা হয়েছে যে মডার্ন টুল ইউজ, আপনি মডার্ন টুল ইউজ করতে পারেন কিনা। তাহলে এখানে আপনাকে আইডি ইউজ করা শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। হ্যাঁ, আপনার ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য আপনাকে সিন বিল্ডার ইউজ করতে হবে। আপনি আপনার যে সিস্টেম ডিজাইন ডায়াগ্রাম বানাবেন এটার জন্য আপনি অনলাইন টুল ইউজ করবেন, ওকে, draw.io অথবা lucid chart বা আরও আছে, ওকে, ইত্যাদি টুল ইউজ করতে পারেন কিনা। এটা সিএসসি প্রোগ্রামের জন্য হচ্ছে এগুলোই আমার টুল, কিন্তু যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার জন্য একটা আপনি লেথ মেশিন ইউজ করতে পারেন কিনা টুল, ওকে। এরপরে আপনি যে টিমওয়ার্ক, কমিউনিকেশন। তো তাহলে এই এই হচ্ছে আমাদের আউটকামস। এখন প্রশ্ন হলো যে ওয়াই আই এম ডিসকাসিং দিস। আমি তো 20 মিনিট আগেই কোডিং শুরু করে দিতে পারতাম, বাট ওয়াই আই এম ডুইং দ্যাট? To give you a clear idea about the course and what is expected, and you prepare yourself accordingly, okay? আচ্ছা, প্রথম কথা হলো যে 101 এ আপনি একটা ল্যাঙ্গুয়েজ শেখেন। অনেকের জন্য এটা ফার্স্ট টাইম থাকে। So then in data structure you apply some of them, you write some programs to implement some data structures. But now actually here, as you are sensing that you are actually act and solve like a professional. আপনি এখানে একটা প্রফেশনাল মাইন্ডসেট তৈরি করার জন্য এসেছেন, and getting an exposure, simulated superficial exposure of the industry. It is very important for you, okay, if you want to make আপনার এই আপনি কেন আসছেন সিএসসি পড়তে। যদি ডিগ্রি নেওয়ার জন্য এসে থাকেন, ডিগ্রি নিতে হবে, একটা নিলেই হয় তাই আসছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো সেখানে আমার বলার কিছু নাই। কিন্তু আপনি যদি আপনার একটা প্যাশন থেকে এসে থাকেন, ডেফিনেটলি ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড যে আইদার ইউ ওয়ান্ট টু গো টু দ্য ইন্ডাস্ট্রি, অর খুব অল্প কিছু আছে একাডেমিক্স যাবে আমাদের মতো, বাট মেজরিটি আইদার ইউ উইল বি এ প্রফেশনাল climbing the ladder, becoming CEO of some big company, অথবা অনেকের ভেতরে এন্টারপ্রেনিউরিয়াল একটা জিল থাকে যে আমি নিজেই এন্টারপ্রেনার হব। তো এন্টারপ্রেনার হতে গেলে তো আপনাকে আগে কাজ শিখতে হবে, তাহলে না আপনি আপনার নিচে যারা থাকবে তাদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন, তাই না? সো if that is your objective, then you have to actually think and act like professional. সেটা এতদিন আগের কোর্সগুলোতে হয়ে ওঠেনি, বিকজ আগের কোর্সগুলো এই বুঝে নিজেকে গ্যাদার করতেই আপনাদের সময় চলে গিয়েছে, কিন্তু এখন আপনাকে এটা করতে হবে, ওকে। সো তাহলে এই কোর্সটাকে আপনি যদি একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন, ইনস্টেড অফ থিঙ্কিং যে আমি এত কিছু করতে হচ্ছে, যে বেসিক্যালি এইটাতে আপনি যদি কনফিডেন্টলি জিনিসটা করে ফেলতে পারেন, ইটস ইজি। অনলি থিং রিকোয়ার্ড ইজ দ্য রেগুলারিটি। আপনাকে রেগুলার বেসিসে কাজগুলো করলেই হবে, ফেলে রাখবেন না। ফেলে রাখাটাই হচ্ছে প্রবলেমেটিক। যারা খারাপ করে, যারা করে তাদের মেজরিটির কারণটা হলো যে কাজ ফেলে রাখা, ওকে। তো কাজ জমিয়ে রাখলে তখন প্রবলেম, এবং তখন অনেকে অনেক রকমভাবে চিন্তা ভাবনা করে, অনেকে হেল্প নেয়, টাকা পয়সার বিনিময়েও কাজ করে দেয়, এরকমও লোকজন আছে, মানে ভেতরে বাইরে সব জায়গাতেই আছে। তো কাজে ওই পথগুলো অবলম্বন করতে গিয়ে আসলে তো ইউ আর অ্যাকচুয়ালি ডিপ্রাইভিং ইউরসেলফ, ইউ আর নট গেইনিং এনিথিং, neither you are doing justice to yourself, and neither you are actually completing the course. আপনাকে আবার, তো তাহলে ইট ইজ টোটালি আনকল ফর অ্যান্ড আননেসেসারি। প্রথম থেকেই যদি আপনি একটু রেগুলারিটি মেনটেন করেন, কোডিংটা একটু রেগুলার করেন, প্রজেক্ট নিয়ে যদি রেগুলার টিমের মধ্যে একটা ডিসকাশন রাখেন, then it is easy to get good grade. Everybody can get good grade, okay? Getting good grade is not a tough thing, easy, okay? তো কিন্তু ওই যে আমাকে শুরু থেকে একটু রেগুলার হতে হবে, এটা আপনাদের জন্য দেয়ার আর প্লেন্টি অফ সাপোর্ট সিস্টেম, আই এম গোইং টু টক অ্যাবাউট দ্যাট। তার আগে এটা শেষ করি। তো তাহলে এই যে কোর্স লার্নিং আউটকাম আমরা 6টা সেট করলাম, সেট তো করলাম, দেন হোয়াট? জি হ্যাঁ, কিন্তু সেট করলাম কেন? মানে আপনি অ্যাচিভ করলেন কি না এটা তো আমাকে মেজার করতে পারতে হবে, তাইলে এই আউটকামগুলো শুড বি মেজারেবল।
So at the end of the semester, as a faculty, I should be able to measure যে আপনি এই 6টা কোর্স লার্নিং আউটকাম অ্যাচিভ করেছেন কিনা। তা আপনি 6টা কোর্স লার্নিং আউটকাম অ্যাচিভ করেছেন কিনা সেটা কিভাবে বুঝবো আমি অ্যাজ এ ফ্যাকাল্টি বা অ্যাজ এ ডিপার্টমেন্টে আমি যদি একটা রিপোর্ট প্রডিউস করি তাহলে সেই রিপোর্টে আমি কি লিখবো যে আমার এই স্টুডেন্ট সবগুলো লার্নিং আউটকাম অ্যাচিভ করেছে বেসড অন হোয়াট? ভাইবা দিয়ে তো সবকিছু হবে না, প্রজেক্টের উপরেও সবকিছু হবে না। তো তাহলে আপনার যে 100 মার্কের যে ইভ্যালুয়েশন, দ্য ইভ্যালুয়েশন 100 marks is divided into many parts: quiz, midterm, final, project. Okay, and project also have many sub parts. তাহলে each of the evaluation elements are tied with one of the course learning outcome. ধরেন আমার CO1 এ কি বলতেছে, ইঞ্জিনিয়ারিং নলেজ, এটা আমি কি দিয়ে টেস্ট করব? কুইজ দিয়ে। বা যদি আমি মিড টার্মে আপনাকে কনসেপচুয়াল কোশ্চেন লিখতাম থিওরি, তাহলে সেটা হতে পারত। তো আপনাদের তো থিওরি বলতে শুধু কুইজ, মানে কনসেপ্ট টেস্টিং এর জন্য। টু টেস্ট ইউর কনসেপ্ট, অনলি টুল দ্যাট উই হ্যাভ ইজ দ্য কুইজ। তাহলে কুইজ হচ্ছে আমার CO1 এর সাথে ম্যাপ করা। এই যে CO2, এটা আমি কি দিয়ে মেজার করব? প্রজেক্টের একটা পার্ট, সেটা কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। প্রজেক্টের একটা পার্ট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সেটা তো একটা ডেলিভারেবলস আমাকে দিতে হবে আপনার, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট। সেই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটা আপনি ঠিক মতো অ্যানালাইসিস করতে পেরেছেন কিনা, ওটাকে তো আমরা ইভ্যালুয়েট করব, দেয়ার ইজ এ মার্ক। তাহলে সেখান থেকে বোঝা যাবে যে আপনি CO2টা পাস করলেন। তাহলে এই যে আপনার যতগুলো এক্সামের এলিমেন্ট আছে, কোনো না কোনো সিওর সাথে রিলেটেড। এখন ধরেন 3টা এলিমেন্ট CO3 কে সাপোর্ট করে, তাহলে ওই 3টা এলিমেন্টে যদি আপনি পাস মার্ক কততে? 45-এ। তাহলে 45 পেলে আমি বলতে পারি যে আমার এই স্টুডেন্টটা এই সিওটা পাস করেছে। ওকে, মানে পিওটা, এই পিওটা পাস করেছে। তাহলে আমার 3টা সিও, ধরেন আমার 3টা এলিমেন্টে CO3 আছে, কিন্তু CO3 আমাকে বলতেছে যে POC, প্রোগ্রাম আউটকাম সি, সেটা হলো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন। তাহলে আপনার প্রজেক্টের কিছু এলিমেন্ট এখানে আসবে CO3-তে। তাহলে ওগুলোতে যদি আপনি 45% মার্ক পেয়ে যান, তাহলে আমি বলতে পারি যে আমার এই স্টুডেন্টটা POC পাস করেছে। তার মানে আপনি গ্র্যাজুয়েশনের জন্য যে 12টা PO পাস করার কথা, তার মধ্যে একটা PO আপনি পাস করছেন এই কোর্স থেকে। কোনো না কোনো কোর্স থেকে আপনাকে 12টা PO পাস করতে হবে, নাইলে আপনাকে গ্র্যাজুয়েশন করতে দেওয়া হবে না। এখনো সেটা ইমপ্লিমেন্টেড না, কিন্তু দিজ আর কামিং। অবজেক্ট আউটকাম বেসড, OBE বেসড এডুকেশনে গেলে এই জিনিসগুলো আসবে। কিন্তু মানে আপনি CGPA পেয়ে বসে আছেন 2.8, 11টা POতে আপনি 70%, 80% মার্ক পাইছেন, কিন্তু একটা POতে আপনি 30% মার্ক পেয়ে বসে আছেন। কোনো সবগুলো কোর্স, ওই যে কোর্সটাতে 30% মার্ক পাইছেন, ওই কোর্সে হয়তো 2টা কোর্স, ওই পিওর জন্য 2টা কোর্স করছেন, 2টা কোর্সে আপনি 10-এ ডি পাইছেন, 10-এ ডি পাইছেন কোর্সে, কিন্তু ওই কোর্সের মধ্যেও তো আর পিওর ভাগ আছে, ওই পিওর অংশটুকুতে আপনি ডি পান নাই, ফেল। তাহলে আপনি কিন্তু 2টা কোর্সে কোনোটা দিয়ে ওই X নাম্বার PO কে আপনি অ্যাচিভ করতে পারেন নাই। তা আপনার CGPA 2.8, ওই কোর্স 2টাও আপনি পাস করছেন ডি পেয়ে, কিন্তু ওই PO 2টাতে আপনি ফেল, আপনার ডিগ্রি আটকে যাবে। এখনো হচ্ছে না এটা, কিন্তু ইট উইল বি ইন ফিউচার। মানে এটা আইবি বলে কোনো কথা না, এটা গ্লোবালি যারা এই লাইনে যাবে, যারা যে সমস্ত ইনস্টিটিউট এটা ফলো করতে চাইবে ফর এক্সেলেন্স অ্যান্ড রিকগনিশন, তাদেরকে এই ফ্রেমওয়ার্ক আসতে হবে। তাহলে বুঝতে পারছেন তো জিনিসটা, যে মানে এনশিওর করা যে আপনি ওভারঅল আমার ভালো হইলে হবে না, আপনাকে ফাউন্ডেশন কোর্সেও ভালো করতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা আর কি। তো এই জন্য আমাদের ইভ্যালুয়েশনগুলো এইটা। এখন ইভ্যালুয়েশনে যাওয়ার আগে আপনাদেরকে কিছু ডেটসগুলো আমরা একটু বলে দিই, এগুলো ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। আমাদের
অগাস্টের 17 তারিখ আপনাদের ফাইনাল এক্সাম, সেম ডে। ওকে, সবগুলো সেকশন একসাথে হবে, অগাস্ট 17 স্যাটারডে। ওইটাই হচ্ছে ফাইনাল এক্সাম উইক। ওকে, স্যাটারডে থেকে থার্সডে, আমরা শুরুতেই স্যাটারডেতে করে ফেলবো, ঠিক আছে? তার 2 উইক আগে টেক ফেস্ট হয়। সো টেক ফেস্ট হওয়ার যদি 3 দিন হয়, 6, 7, 8 অগাস্ট, যদি 6 তারিখে 213 টেক ফেস্ট হয়, তাহলে 5 তারিখে আপনি ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন, মানে টেক ফেস্টের আগের দিন পর্যন্ত টাইম পাবেন। ওকে, ব্যাক ট্র্যাক করছি। আচ্ছা, এখন আজকে আপনাদের প্রথম ক্লাস। সো আজকে ইউ উইল বি ফর্মিং দ্য গ্রুপ। ওকে, এখন যারা আছেন তারা 4 জন করে গ্রুপ ফর্ম করবেন, অ্যান্ড আপনাকে আপনার যে গ্রুপ প্রজেক্ট সেটার টপিক দিয়ে দেওয়া হবে। ওকে, সো ওয়ান্স দ্য টপিক ইজ গিভেন, you need to start doing the requirement analysis. তো requirement analysis আপনাকে initial draft to be submitted on 8 June. ওকে, এখন এটা নিয়ে আরো কথা বলার আগে আমরা একটু বলে নেই যে in your project what you need to do. You have any idea about the project? যারা প্রথমবার কে কি করছেন একটু দেখি। আচ্ছা, যারা ফার্স্ট টাইম করছেন, do you have idea what you need to do in the project? ওকে, ধরেন আপনাকে বলা হলো, লেটস সে বলা হলো যে আপনাদের টপিক হচ্ছে ডেভেলপ অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান এয়ারলাইন্স। সো নাও ইউ নো দ্য টপিক, ইউ গট দ্য কন্ট্রাক্ট, টেন্ডারে পার্টিসিপেট করে আপনি কন্ট্রাক্ট পেয়ে গিয়েছেন ইউএস বাংলা থেকে। বাট হোয়াট উইল ইউ ডু নাও? তা আপনাদের এই প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু বিভিন্ন মাইলস্টোনে ভাগ করা হয়েছে। তো প্রথম মাইলস্টোনটাই হচ্ছে রিকোয়ারমেন্ট বোঝা। তাহলে রিকোয়ারমেন্ট অফ হোয়াট বলেন? নাও ইউ নো দ্য টপিক, সো ইউ ক্যানট রাইট দ্য কোড স্ট্রেট অ্যাওয়ে। আপনি তো জানেনই না রিকোয়ারমেন্ট কি। আগে তো রিকোয়ারমেন্ট বুঝতে হবে যে এয়ারলাইন্সের অ্যাপের রিকোয়ারমেন্ট কি, কি থাকবে সেই অ্যাপে। সেটাই যদি না বুঝি, হাউ ক্যান ইউ রাইট দ্য কোড? কোড তো আর অন্ধের মতো লিখলে হবে না, কোড লেখার আগে আপনাকে আবার ডিজাইন করতে হবে। তো তাহলে এই রিকোয়ারমেন্ট আপনি কিভাবে বুঝবেন? নাও ইউ হ্যাভ গিভেন দ্য টপিক, এভরিবডি থিংস দ্যাট ইউর টপিক ইজ এয়ারলাইন্স। হাউ উইল ইউ ডু দ্য রিকোয়ারমেন্ট? হাউ উইল ইউ নো হোয়াট উইল বি দ্য রিকোয়ারমেন্ট? বলেন, আপনি ট্রাই করেন। এই যে পিছনে এই যে মাউস ভাই, হ্যাঁ বলেন, হাউ উইল ইউ নো? আপনার স্ক্রিনে কি ইনস্টা না এফবি, কোনটা? আর ইউ লিসেনিং? বলেন তাইলে কিভাবে আপনি জানবেন যে আপনার কোম্পানি, আপনারা 4 জন একটা কোম্পানি, আপনাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে একটা এয়ারলাইন্সের জন্য অ্যাপ তৈরি করতে। তো অ্যাপ তৈরি তো পরের জিনিস, আগে তো আমাকে জানতে হবে যে এই অ্যাপের রিকোয়ারমেন্ট কিভাবে কিভাবে সেটি জিজ্ঞেস করছি। কিভাবে বুঝবেন? কাদের সাথে? তাহলে এখানে অনেক টেকনিক আছে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়। ইন্টারভিউ, এফজিডি ফোকাসড গ্রুপ ডিসকাশন, বিভিন্ন ধরনের ইউজার যারা থাকবে ওই অ্যাপের, সেই ইউজার রিলেটেড ফাংশনালিটিগুলো বের করে নিয়ে আসা, সেগুলো আপনাকে করতে হবে। সো হু উইল ইউজ দ্যাট এয়ারলাইন অ্যাপ? ধরেন আপনি একটা অ্যাপ বানাবেন বা বানিয়েছেন, হু উইল ইউজ দ্যাট অ্যাপ? ধরেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা অ্যাপ অলরেডি আছে, এই অ্যাপটা কে ব্যবহার করবে? জি, প্যাসেঞ্জার। ওকে, আর কেউ? কোম্পানি তো একটা প্রতিষ্ঠান, ইউজটা করবে কে? প্যাসেঞ্জার বলেছেন। এমপ্লয়ি, যে সুইপার সেও এমপ্লয়ি, যে এমডি সেও এমপ্লয়ি। তাইলে এমডি আর সুইপারের জন্য কি একই জিনিস থাকবে অ্যাপের মধ্যে? না। তাইলে আপনাকে এমপ্লয়ি হচ্ছে জেনারেলাইজড ইউজার, জেনেরিক টার্ম, আপনাকে স্পেসিফিক করতে হবে। স্পেসিফিক না করলে, আমিও তো এমপ্লয়ি ফ্যাকাল্টি হিসাবে, আবার যে লিফট অপারেটর সেও তো এমপ্লয়ি, আইবির যে ড্রাইভার গাড়ি চালায় সেও তো এমপ্লয়ি। তাইলে তার আইরাসের লগ ইন আর আমার আইরাসের লগ ইন কি এক ড্যাশবোর্ড? তাহলে আমাকে স্পেসিফিক ইউজার
চিন্তা করতে হবে যে কারা এটা ইউজ করবে, বিকজ এভরিবডিজ পারপাস ইজ ডিফারেন্ট. So everybody's point of view, I have to know the requirement. As a faculty, what is the requirement to be incorporated in IRAS? As an accounts officer, what are the functionality to be incorporated in IRAS? As an admission officer, what are the functionalities to be there? As a student, what are the functionalities to be there? এইভাবে আমাকে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হবে. বুঝতে পেরেছেন? So in real world, they actually go to the client site, অর্থাৎ এয়ারলাইন্সে যাবে, গিয়ে তাদের they will have interviews, they will have focus group discussions, they will read all the documents, procedure, manuals, etc. Okay, of the organization to know how those things are carried out. Okay, এইভাবে তারা আসলে রিকোয়ারমেন্ট গুলো বের করে নিয়ে আসে. উইল টক মোর অ্যাবাউট দ্যাট. আজকে যতটুকু হয় নাহলে নেক্সট ক্লাসে তো হবে. তো উইল টক অ্যাবাউট দ্যাট, যে হাউ টু ডু দ্যাট. সো তাহলে আপনার ক্ষেত্রে তো সেই রিয়েল সিনারিওটা নাই. ইউ ডোন্ট হ্যাভ এ রিয়েল ক্লায়েন্ট. প্রবলেমটা রিয়েল, বাট ইউর ক্লায়েন্ট ইজ নট রিয়েল. ইউর ক্লায়েন্ট ইজ ফিকশিয়াস ক্লায়েন্ট, কাল্পনিক ক্লায়েন্ট. আপনার তো সত্যি সত্যি কোনো এয়ারলাইন্স ক্লায়েন্ট নাই, কিন্তু আপনার টপিক এয়ারলাইন্সের জন্য অ্যাপ বানানো. তাহলে আপনি কিভাবে করবেন? You don't have any real place to go to take interview and have focus group discussion, conducting survey, okay, asking questionnaire. You don't have a real setup. But problemটা real. তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রিসার্চ করতে হবে অনলাইনে, নিজেদের মধ্যে ব্রেনস্টর্মিং করতে হবে. And then if you need some client at all, you can approach me. I can play the role of your client. Okay? তো তাহলে একটা এয়ারলাইন্সের ইউজার কারা হতে পারে, ইউজারগুলো আপনাকে জানতে হবে. বলেন দেখি কারা ইউজার হতে পারে. প্যাসেঞ্জার বলেছেন একটা. নেক্সট, হ্যাঁ, তারা কারা? নাম বলেন. ইঞ্জিনিয়ার, ওকে, ইঞ্জিনিয়ার, মেকানিক, পাইলট, কেবিন ক্রু, ট্রেনার মানে ফ্লাইট ট্রেনার, কেবিন ক্রু ট্রেনার, catering center manager, check-in counter executive, accountant, human resource manager, managing director, member of board of directors, supplier, representative of civil aviation authority, representative of immigration, etc., representative of custom representative, APBN magistrate, travel agent, representative. So you can identify 50 different users if you want to make an exhaustive app, all-out app, which support each and everything of the organization's day-to-day activity. 50 রকমের ইউজার আপনি পাবেন. It's a complex environment with a lot of stakeholders. তাই না? আপনার ক্যাম্পেইনের জন্য অ্যাড এজেন্সির সাথে কন্ট্রাক্ট থাকতে পারে, তাহলে অ্যাড এজেন্সিকেও আপনার ডাটার অ্যাক্সেস দিতে হবে, কন্ট্রোলড অ্যাক্সেস. সেটা তো প্রোগ্রামে কন্ট্রোল করা হবে, কিন্তু দ্যাট দে অলসো ক্যান বি অ্যান ইউজার যদি এরকম হয়, তাই না? তো এখন এই 50টা ইউজার যখন হবে, নাও এগেন ইফ ইউ থিঙ্ক অফ এ পার্টিকুলার ইউজার, ধরেন আপনি যদি প্যাসেঞ্জার হন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের অ্যাপ, আপনি প্যাসেঞ্জার, বাট অ্যাজ এ প্যাসেঞ্জার ওয়াই উইল ইউ ইউজ দ্যাট অ্যাপ? Okay, to check flight schedule, to book a seat, to purchase seat, confirm seat, to purchase extra luggage, to cancel the ticket, to reschedule the ticket, etc. তাই না? To track the status of the flight. তো তাহলে এই যে আপনি প্যাসেঞ্জার হিসেবে অনেকগুলো কাজ করতে পারেন, একজন স্টুডেন্ট হিসেবে আপনি আইরাসে কি করতে পারেন? ওয়াই ইউ ইউজ আইরাস? কোর্স রেজিস্ট্রেশন করার জন্য, ওকে, টু ভিউ ট্রান্সক্রিপ্ট, ওকে, পে বিল,
withdraw course, drop course, evaluate faculty, declare major, minor. So you see, you have many tasks that you can do. So these are the purpose for you, incentive for you to use the IRAS. Login করেন, এটা কি goal, purpose of using IRAS? No? Is login a goal? So এদেরকে আমরা বলছি goal বা purpose for that particular user. Goal না, কারণ login আমার কোনো purpose serve করে না. Login ensures my credentials and ensures safety. Okay, prevents unauthorized access. That's what login is. Login is a process. It's not a goal. But goal is also a process. আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন, ওটার অনেকগুলো স্টেপ আছে না? তাহলে ওটাও একটা প্রসেস। ইট হ্যাজ এ সেট অফ স্টেপস টু বি ফলোড। লগইনেরও একটা সেট অফ স্টেপস আছে, অনেকগুলো কাজ করতে হয় টু পারফর্ম দ্য লগইন অপারেশন। তাহলে লগইন অলসো ইজ এ প্রসেস, ইট হ্যাজ ইটস ওন সেট অফ স্টেপস। প্রসেস মানে কি? লেম্যানস টার্মে যদি বলি, দ্য টাস্ক হুইচ হ্যাজ এ সেট অফ স্টেপস টু বি ফলোড, তাহলে ওটাকে আমরা একটা প্রসেস বলতে পারি। তো তাহলে লগইন ইজ এ প্রসেস, আবার আপনি কোর্স সেশন করছেন, ওটাও একটা প্রসেস, বাট দ্যাটস অলসো এ গোল। তার মানে কি, এভরি গোল ইজ প্রসেস, বাট নট এভরি প্রসেস ইজ এ গোল। আপনার কাজ হলো টু আইডেন্টিফাই দ্য গোলস ফর ইচ অফ দোজ ইউজার্স। তাহলে আপনি এয়ারলাইন্সে ইউজার পেলেন কয়টা? লেটস সে 30। নাও ইন রিয়েল টার্ম, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, for a complex airlines like Emirates or Singapore Airlines, you can find on an average 20 tasks, 20 goals for each of those users. So 600 goals. 30 users, 20 goals per user, 600 goals. So the volume and the complexity of the app will be large. That is not manageable by you. Because of you have to learn things, you are not expert, and also bigger problem is time limitations. You only have 2.5 months. আজকে থেকে ধরলে আপনাকে 5ই আগস্ট বা 6ই আগস্ট প্রজেক্ট ডেলিভারি দিতে হবে টু ইউর ক্লায়েন্ট হুইচ ইজ মি। তাহলে 2.5 মাস সময় আছে। তাহলে 2.5 মাসে যাতে ডুয়েবল হয়, আমাদের প্রজেক্টের সাইজটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হাউ ক্যান উই ডু দ্যাট? So you had 30 users maybe in reality then, but now you only pick 2 users per person. তাহলে আপনাদের গ্রুপে কয়জন আছেন? তাহলে এক একজন 2টা করে ইউজার পিক করেন, কয়টা হলো? 8 ইউজার। তাহলে আপনার রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে হয়তো দেয়ার মে বি 30-40 ইউজার্স, বাট ইউ পিক অনলি 8, so that you reduce the volume of your development. ওকে, এই যে 8টা ইউজার, এখানেও আপনার আবার অনেকগুলো করে পারপাস বা অ্যাক্টিভিটি বা গোলস থাকতে পারে, অ্যানালাইসিস করলে পাওয়া যাবে, কিন্তু ওখানেও আমরা একটা ক্যাপ করে দিচ্ছি। সো এগেন ইউ লিমিট ইউরসেলফ টু 8 গোলস পার ইউজার। তাহলে আপনার অ্যাপ একটা ডেফিনেটিভ একটা সাইজের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেল, ইরেসপেক্টিভ অফ দ্য টাইটেল। অনেকগুলো গ্রুপ আছে এখানে, এক একজনের টপিক এক একটা, ডাজন্ট ম্যাটার, সবার জন্যই আপনার development effort in terms of magnitude will be set. 8 users and 8 goals per user. তাহলে in the app as a whole there will be 64 goals to be implemented. But as an individual member, you are responsible for 2 users, so therefore 16 goals. তাহলে আপনাদের কাজ কি? আজকে আপনাকে দেওয়া হলো এয়ারলাইন্স, তাহলে আজকে আপনি গিয়ে কি করবেন? What will you do now? Gather the requirements কিভাবে, মানে কি করবেন? না মানে রিসার্চ কি করার জন্য রিসার্চ করবেন, কি বের করার জন্য? রিসার্চ করতে হলে তো আমাকে জানতে হবে যে কিসের জন্য রিসার্চ করছি। কি কি ডিমান্ড আছে, ইট ডিপেন্ডস অন হোয়াট অ্যাক্টিভিটিস, আর অ্যাক্টিভিটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজার, and there can be many users. তাহলে ফার্স্ট থিং you have to actually
আইডেন্টিফাই দ্য ইউজার্স অ্যান্ড পিক 8। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। সো নাও ইউ সিলেক্টেড 2 ইউজার্স। তো উনি বললো যে আমি স্টুডেন্ট আর ফ্যাকাল্টি ইউজার নিয়ে কাজ করব। উনি বললো যে আমি অ্যাডমিশন অফিসার আর রেজিস্ট্রেশন অফিসার এই দুটো ইউজার নিয়ে কাজ করব আইরাসের জন্য। উনি বললো যে আমি লাইব্রেরিয়ান আর কন্ট্রোলার অফ এক্সাম এই দুটো ইউজার নিয়ে কাজ করব। উনি বললো যে প্রকিউরমেন্ট অফিসার আর ক্যান্টিন ম্যানেজার এই দুটো ইউজার নিয়ে আমি কাজ করব। তাহলে ওনারা আইরাসের জন্য এই 8টা ইউজার পিক করলো। এইভাবে আপনার টপিকের জন্য 8টা ইউজার সিলেক্ট করে নিতে হবে। নেক্সট হোয়াট ইউ উইল ডু, এরপরে কি করবেন? ইউজার বেসড গোলগুলো আইডেন্টিফাই করতে হবে। সো ইউ হ্যাভ টু রাইট দোজ 16 গোলস ফর 2 ইউজার্স ইচ অফ ইউ। তার মানে প্রত্যেকটা ইউজারের জন্য ধরে ধরে 8টা করে অ্যাক্টিভিটি খুঁজে বের করতে হবে যেটা সে ওই অ্যাপের থ্রুতে অ্যাচিভ করতে চায়। যেমন অ্যাজ এ স্টুডেন্ট আপনার গোল কি হতে পারে? স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, student can evaluate faculty, student can generate transcript, student can pay a bill, student can declare major minor, okay, etc. তাহলে এইভাবে আপনাকে 8টা করে আপনার যে 2টা ইউজার তাদের জন্য তো এরকম কালেকটিভলি আপনারা 64টা গোল লিখে ফেলবেন। Now once you write down all the 64 goals, is your requirement analysis done? Can we say that requirement analysis is complete? And now we can go for the design, system design. আপনি লিখলেন যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স। তা আমি টাইগার আইটির লোক, আমি জানলাম যে ওকে স্টুডেন্ট একটা ইউজার হবে এই অ্যাপটাতে আইরাসে, স্টুডেন্ট উইল বি এ ইউজার, দ্যাট আই নো নাও by discussing with my client. I also know that one of the task or activity or goal or purpose of student is the student should be able to register course. This much I know. Can I implement that in my application? Why not? Right. I know what is the goal, but I don't know what is the procedure to achieve that. অর্থাৎ আইইউবিতে কোর্স রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কি? What is the procedure of course registration here in this institution? That I need to know. I am Tiger IT. সেটা তো আমার জানা নেই। তাহলে আমাকে now I need to know the procedure, working procedure, institutional, organizational, client-এর যে organization, তার যে organizational working procedure to achieve that, even if it is a manual. ধরেন অটোমেশন নাই, ম্যানুয়ালি কাজটা করে, বাট স্টিল দেয়ার ইজ এ প্রসিজিওর, তাই না? আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে এখন অনলাইনে খোলা যায়, বাট 20 বছর আগে তো অনলাইনে ব্যাংকিং কিছুই ছিল না, 25 বছর আগে। তখন তো আপনাকে ব্যাংকে ফিজিক্যালি হাজির হতে হতো, অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হতো, অনেকগুলো ডকুমেন্ট দিতে হতো, তারা আবার সেগুলো এন্ট্রি করতো, করে ওখানে অ্যাপ্রুভালের সিগনেচার নিত, হাবিজাবি অনেক কিছু করতো, সবই তো ম্যানুয়াল, হাতে কলমে করতেছে। দেয়ার ইজ নো অটোমেশন, নো কম্পিউটার। বড় বড় লেজার খাতা থাকতো, ওইখানে তারা লিখতো বসে বসে, তাই না? তো বাট দেয়ার ওয়াজ এ প্রসিডিওর, দেয়ার ওয়াজ নো অটোমেশন বাট দেয়ার ওয়াজ এ প্রসিডিওর। আমি গেলাম আর আরেকজন সিল দিয়ে বললো নেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে তো হবে না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো দেয়ার ইজ এ ওয়ার্কিং প্রসিডিওর ফর দ্যাট। তাহলে অ্যাজ এ ডেভেলপার আই নিড টু নো দ্য ওয়ার্কিং প্রসিডিওর, হাউ এ টিকিট ইজ বুকড ফর ইউর এয়ারলাইন্স। খালি জানলেই হবে না যে টিকিট বুক করতে পারবে প্যাসেঞ্জার, কিন্তু টিকিট বুকিং এর প্রসিডিওরটা কি, তাই না? আনলেস আই নো দ্যাট, হাউ ক্যান আই ইনকর্পোরেট দ্যাট ইন মাই কোডিং? তো তাহলে এখন আপনার পরের কাজ হলো প্রত্যেকটা গোলের জন্য এই ওয়ার্কিং প্রসেস বা যেটাকে আমরা ওয়ার্কফ্লো বলছি, এই ওয়ার্কফ্লো লেখা, বুলেট দিয়ে দিয়ে আপনি স্টেপসগুলো লিখে ফেলবেন। যেমন কোর্স রেজিস্ট্রেশনের ওয়ার্কফ্লো কি হতে পারে বলেন, স্টেপগুলো বলেন। ওকে, প্রথম স্টেপ হলো আইইউবির নিয়ম হচ্ছে, ধরেন ম্যানুয়াল, অটোমেশন নাই,
আপনি আইইউবিতে আসছেন, আমি অ্যাডভাইজার, আপনাকে আমি ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন করে দেবো, ফর্মটা রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। দের ইজ নো অটোমেশন। আপনি আসছেন আমার কাছে, আইইউবির নিয়ম অনুযায়ী আমি প্রথমেই বলবো আজকে তো আপনার ডেট না, আজকে আসছেন কেন, কালকে আসেন। সো ফার্স্ট আই হ্যাভ টু চেক ইউর ডেট অ্যান্ড টাইম। তারপরে আমাকে রেজিস্ট্রার অফিস থেকে একটা লিস্ট পাঠাই দিচ্ছে, ম্যানুয়াল, নো অটোমেশন, যে বলা আছে এই স্টুডেন্টরা প্রফেশনে আছে, এদের রেজিস্ট্রেশন করা যাবে না, বা এদের পেমেন্ট ডিউ আছে, এদেরকে রেজিস্ট্রার অফিসে পাঠাই দিবেন, ওরা মুসলেখা টুসলেখা দিবে, তারপরে আমরা অ্যালাউ করবো যদি করি। তাইলে আমি আবার লিস্ট মিলাই দেখবো যে আপনি তো প্রফেশনে আছেন, বা আপনার তো ডকুমেন্ট এখনো পেন্ডিং আছে, বা আপনি বিল দেন নাই, প্লিজ রেজিস্ট্রার অফিসে গিয়ে আগে পারমিশন নিয়ে আসেন। পাঠাই দিলাম, আপনি লিফটের মধ্যে লাইন ধরে আবার রেজিস্ট্রার অফিসে গেলেন, বাট দ্যাটস এ স্টেপ। তারপরে যদি এগুলো আপনার ক্লিয়ার থাকে, এখন আপনাকে বলতে হবে যে আচ্ছা 700 সেকশন অফার হয়েছে, আপনি কি 700 সেকশন দেখবেন না আপনার জন্য যেগুলো রিলেভেন্ট? তাহলে আপনার মেজর মাইনরকে কনসিডারেশনে রেখে যে কোর্সগুলো আপনার জন্য রিলেভেন্ট সেই সেকশনগুলো আপনাকে দেন। এই স্টেপটা যদি লেখা না থাকে, প্রোগ্রামার তো এই ফিল্টারিংটা করবে না, আপনি 700 কোর্সই দেখবেন, আপনার নিজেরই মাথা গরম হয়ে যাবে, তাই না? নিজের কোর্স স্ক্রল করে খুঁজে বের করতে গিয়ে। কিন্তু এখন আপনি দেখেন 25-30টা কোর্স যেগুলো রিলেভেন্ট টু ইউ, বাট সেকশন অফার্ড 700। তো তাইলে এখানে একটা ফিল্টারিং হচ্ছে তো, বিকজ অফ দ্যাট পার্ট অফ দ্য প্রসিজিওর। The student will not see all the sections. Student will see only the sections which is relevant to him based on his major minor. তাইলে এই স্টেপটা যখন লেখা থাকবে তখন কিন্তু প্রোগ্রামার ওটা ইমপ্লিমেন্ট করতে পারবে ওই ফিল্টারিংটা। তারপরে আপনি যে কোর্স সিলেক্ট করবেন, কোর্স সিলেক্ট করার সময় একটা চেক দিতে হবে যে ওভারফ্লো হয়ে গেছে কিনা সেকশন, বা আপনি অলরেডি যেগুলো সিলেক্ট করছেন টাইম ক্ল্যাশ করে কিনা ইত্যাদি। তাহলে এইভাবে আপনাকে একটা ওয়ার্কফ্লো বানাইতে হবে। তাহলে আপনি কিভাবে এই ওয়ার্কফ্লোটা বানাবেন? একটা দের ইজ এ টেমপ্লেট, এই যে আমাদের এখানে টেমপ্লেট সেকশন আছে। এখানে আপনারা এখন যে গ্রুপ ফর্ম করবেন সেই গ্রুপ ফরমেশন একটা টেমপ্লেট আছে। এরপর আপনারা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট যেটা আমাকে দিবেন 8 তারিখে, ওইটারও একটা টেমপ্লেট আছে। ওখানে কি আছে? 8টা ইউজার না আপনাদের, there is 8 tables। তাহলে there is a dedicated table for each of the user 1, user 2, আপনি নামগুলো রিপ্লেস করবেন। এবং প্রত্যেকটা টেবিলের ভেতরে ফরম্যাটিং করা আছে টু রাইট দ্য ওয়ার্কফ্লো। আপনার কাজ হলো টেবিল ভরা, বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আপনারা এখন আপনাদের মধ্যে একজনকে গ্রুপ লিডার হতে হবে। গ্রুপ লিডারের কাজ হলো এই গ্রুপের সবাইকে মোটিভেট করা, কমিউনিকেট করা রেগুলার বেসিসে, কারণ আলাপ আলোচনা না করলে তো হবে না। হ্যাঁ, আপনার কাজের উপরে ওনার কাজের ডিপেন্ডেন্সি থাকবে। আর ওই যে আপলোড গুলো করা, এগুলো যে কোনো র্যান্ডমলি না করে গ্রুপ লিডার করবে। ওকে, একটা গ্রুপ থেকে তো একটাই আপলোড, সেটা গ্রুপ লিডার করবে, আনলেস আই আস্ক সামথিং স্পেসিফিক 1-to-1 ফর প্রজেক্ট, ইট ইজ এ গ্রুপ সাবমিশন। তো তাহলে ওটা একটা সিঙ্গেল জায়গা থেকে হবে, গ্রুপ লিডার উইল ডু দ্যাট। সো ইউ নিড টু সিলেক্ট এ গ্রুপ লিডার অলসো। এই যে এখন যে গ্রুপ ফর্ম করবেন এখানে একজনকে গ্রুপ লিডারও বানাতে হবে। গ্রুপ লিডার অলসো উইল ক্রিয়েট দ্য শেয়ার্ড ডেলিভারেবলস, যেগুলো আপনারা কমপ্লিট করে আমাকে দিবেন। যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিব, আমি তো টেমপ্লেট দিয়ে দিচ্ছি, আপনারা কি করবেন? গ্রুপ লিডার একটা গুগল ডক্স তৈরি করবে উইথ দ্যাট টেমপ্লেট। তাহলে ওই টেমপ্লেটটা সে একটা গুগল ডক্সে আপলোড করবে, করে ওই গুগল ডক্সটা সে টিম মেম্বারদের রাইট অ্যাক্সেস দিবে। তারপরে কাজ কি? আপনি একটা ওয়ার্ডে কাজ করতেছেন, উনি একটা ওয়ার্ডে কাজ করতেছে, এগুলো আবার জোড়াতালি দেওয়ার এইসব ঝামেলা নাই। ওই এক জায়গাতেই 4 জন রাইট করবে, যার যার টেবিল আলাদা, আপনার 2টা টেবিল, ওনার 2টা টেবিল, তাহলে অটোমেটিক ইটস এ সিঙ্গেল ডকুমেন্ট। তাহলে গ্রুপ লিডারের কাজ হলো এই ডকুমেন্টটা তৈরি করে টেমপ্লেটটা ইউজ করে সবাইকে রাইট অ্যাক্সেস দেওয়া। সিমিলারলি আপনি যখন ডিজাইন করবেন ইউজিং দ্য ডিজাইন টুল, ওখানেও সে একটা ওই টুলের ওয়ার্ক স্পেসে একটা ওয়ার্কশিট তৈরি করবে, বাকি 3 জনকে অ্যাক্সেস দেবে, সে নিজে সহ। একটার মধ্যেই সব কাজ হবে। আপনাদের যে গ্রুপ প্রজেক্ট মানে জাভা প্রজেক্ট, এটাও আপনার পিসিতে ওইভাবে ইন আইসোলেশন না করে আপনাদের গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। এটা গ্রুপ লিডার করবে, বাকিরা ব্রাঞ্চ তৈরি করবে। সো গ্রুপ লিডার ওই ব্রাঞ্চ তৈরি করে দেবে বাকিদের,
তো সবাই যার যার ব্রাঞ্চে কাজ করবে নিজের পিসি থেকে ব্রাঞ্চে সেটা পুশপুল হইতে থাকবে। সো প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি করে মার্চ করতে গেলে আপনারা পারবেন না, সেটা ইন্ডিভিজুয়ালি রান করা প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি তো আপনার পার্শিয়াল, কিন্তু অ্যাজ এ হোল যখন এটা মার্চ করতে যাবেন দ্যাট উইল বি এ বিগ chaos. ইউ ক্যানট ডু দ্যাট। ইভেনচুয়ালি আপনার প্রজেক্ট রান করবে না, এরর হবে, বিল্ড হবে। সো শুরু থেকেই আপনাকে ওই ইনক্রিমেন্টাল মার্জ অবস্থায় ইনক্রিমেন্ট হইতে থাকবে প্রজেক্ট, যে আমারটুকু আমি 100% করে তারপরে সবার সাথে জোড়া দিব, এটা হবে না। একটা বাসকে যদি আপনি ভার্চুয়ালি লেজার দিয়ে 4 পিস করে ফেলেন, এই 4টা ব্লক এনে জোড়া দিলে কি একটা বাস হবে? ও তো টিকবে না। ওই চ্যাসিসের উপরে, সিঙ্গেল চ্যাসিসের উপরে আপনাকে বাসটা বিল্ড করতে হবে। তা আপনাকে একটা সিঙ্গেল জাভা প্রজেক্ট থাকবে গিটহাবে, ওইটার ব্রাঞ্চ হিসাবে আপনি লোকাল বেসিসে কাজ করবেন, ব্রাঞ্চগুলো ওখানে গিয়ে সিঙ্ক হবে। ওকে, তাহলে এই রিপো তৈরি করা আর সিঙ্ক করার সময় যদি কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট রিজলভ, এই কিছু কাজ আছে গ্রুপ লিডারের, যেটা হয়তো এক্সট্রা ক্লারিক্যাল টাইপের কাজ, এইটা গ্রুপ লিডারকে করতে হবে। তো আপনাদের মধ্যে একজনকে গ্রুপ লিডার নমিনেট করবেন, যে আসলে একটু 4 জনের মধ্যে যে একটু বেশি সিরিয়াস, তাকে করে দিলে ভালো। তাহলে যেটা হবে সে হুইপিংও করতে পারবে। এই আসতেছো না কেন? আলাপ করতে হবে তো, আজকে রাত 9টায় মিটে চলে আসো। হ্যাঁ, এক্সট্রা মার্ক তো আপনার সিওপিও অ্যাচিভ করছেন কিনা ওইটার জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি গ্রুপ লিডার হন তাহলে এটা আপনারই লাভ। কেন? কারণ মনে হচ্ছে আপনি সিরিয়াস, আপনি চান একটা ভালো মার্ক পেতে, নাহলে এই প্রশ্ন আপনি করতেন না। আপনার একটা মনের মধ্যে যে আমাকে ভালো মার্ক আনতে হবে, এটা কাজ করতেছে। দ্যাটস ওয়াই ইউ আস্ক দিস কোশ্চেন। তার মানে ইউ আর দ্য রাইট পারসন টু বি গ্রুপ লিডার। কেন? কারণ আপনি তখন এনশিওর করবেন যে বাকিরা যাতে মানে ফাঁকিঝুঁকি কম দেয়। মানে গ্রুপ লিডার যদি অলস হয়, বাকিরাও রেসপন্স করতেছে না, গ্রুপ লিডারও লিডারই তো ও ডাকবে, লিডার যখন প্রয়োজন মনে করবে ডাকবে আমাদের, কিন্তু আসলে সবাইকেই প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। সবাই যদি প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, কে লিডার আসলে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? এই কোশ্চেন, আমি অনেকগুলো কথা বলে ফেলছি, আপনাদের দিক থেকে কোশ্চেন নেই? না, কিছুই হার্ড না যদি আপনি আজকে থেকেই কাজ শুরু করেন। আপনাকে টপিক আজকে দেওয়া হচ্ছে কেন? ইউ আর এক্সপেক্টেড টু ওয়ার্ক ফ্রম টুডে। কারণ কি? কারণ এই যে 8ই জুন আপনাকে এই সিআরএ রিপোর্ট সাবমিট করতে হবে। কিন্তু এটা একটু পড়ে দেখেন, এখানে একটা কথা আছে। আপনি প্রজেক্ট সাবমিট করবেন কবে? When will you submit your final project? রাইট, সেটা কবে? 5 আগস্ট। আর আপনি সিআরএ রিপোর্ট দিচ্ছেন কবে? এর মাঝখানে তারও 2 মাস আছে। তাহলে এর মধ্যে আপনার রিকোয়ারমেন্ট, আপনি হতে পারে না যে ইম্প্রোভাইজেশন দরকার? ইনফ্যাক্ট হবে। তো কাজেই দিস ইজ নট দ্য ফাইনাল ভার্সন, এটা ইনিশিয়াল ভার্সন। আপনি আরেকটা ফাইনাল ভার্সন দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে অনেক গ্রুপেই খালি টেমপ্লেটটাই জমা দিয়ে দেয়, এই 2-1 লাইন লিখে, কিন্তু আলটিমেটলি ওয়ার্কফ্লো সেই অর্থে করে না। 1-2 লাইন লিখে দিয়ে দেয়, মানে দেওয়ার জন্য, নিয়ম রক্ষার জন্য দেওয়া। তো সেটা করা যাবে না। আপনার ওয়ার্কফ্লো কয়টা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইউজার? ওয়ার্কফ্লো কয়টা? 16টা। তাহলে আউট অফ 16 আপনার যে 2টা টেবিল, সেখানে 16টা ওয়ার্কফ্লো থাকার কথা, কিন্তু আমাদের অ্যাটলিস্ট 25% 4টা ওয়ার্কফ্লো শুড বি কমপ্লিট। বাকিগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন ভালো, তাহলে আপনার কাজ আগায় গেল, পরে আপনি ওটাকে রিফাইন করবেন। আর যদি ইনকমপ্লিট পার্শিয়াল হয় তাহলেও ইটস ওকে, কিন্তু অ্যাটলিস্ট 4টা যাতে আপনি কমপ্লিট করেন, অ্যাটলিস্ট ইট শুড লুক লাইক দ্যাট ইজ কমপ্লিট। ওখানে হয়তো মাইনর চেঞ্জেস আপনি পরে করতে পারেন, কিন্তু ওয়ার্কফ্লোর স্টেপসগুলো দেখে যাতে বোঝা যায় যে এটা একটা কমপ্লিট ওয়ার্কফ্লো। You have thought through the steps to how to achieve that and written down everything. 4টার জন্য করতে হবে। তাহলে আপনি কিন্তু 8 তারিখ, আজকে হলো 20 তারিখ, সো ইউ হ্যাভ
15 days plus. So that should be good enough to complete this, provided you know your topic, which you will know today. তাহলে এটা এরপরে আপনাদের এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের উপর বেস করে আপনাকে এখন সিস্টেম ডিজাইন করতে হবে, ক্লাস ডায়াগ্রাম। তো ক্লাস ডায়াগ্রামের মধ্যেও আপনার অনেক কিছু ইনকমপ্লিট থাকতে পারে, কিন্তু আপনি অন্তত যে 4টা রিকোয়ারমেন্ট কমপ্লিট করছেন সেই 4টা রিফ্লেকশন যাতে প্রপারলি ক্লাস ডায়াগ্রামে থাকে, ওকে, সেইটা আপনি 27 তারিখে দিবেন। 2 তারিখ বা 3 তারিখ আপনার মিড টার্ম বেসড অন ইউর সেকশন। আর 13 জুলাই বলেন ক্লাস ডায়াগ্রামটা হলো, ক্লাস তো বুঝেন, হোয়াট ইজ ক্লাস? আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ ক্লাস, পাইথনে ক্লাস ইউজ করতেন না, ডাটা স্ট্রাকচার করতে 101-এ কি ক্লাস ইউজ করেছেন? মেইন ফাংশন দিয়ে সবকিছু করছেন, তাই না? মোস্টলি। কিন্তু পাইথনে ক্লাস ইউজ করেছেন, কি করেছেন ক্লাস দিয়ে? কি ক্লাস তৈরি করেছেন পাইথনে? হ্যাঁ, ক্লাসের নাম বলেন, বানিয়েছেন না ক্লাস? কি নাম ক্লাসের নাম বলেন? নোট ছিল, লিঙ্ক লিস্ট ছিল, স্টুডেন্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে, হ্যাঁ, স্ট্যাক ছিল। হ্যাঁ, তো তাহলে আপনি যদি বলেন যে ক্লাস, আমি জাভার সিনট্যাক্স লিখছি নোট, তাহলে এটা হচ্ছে ব্লক অফ দ্য ক্লাস, তাহলে ভেতরে যা থাকবে এভরিথিং ইজ পার্ট অফ দ্য ক্লাস। তাহলে একটা নোট ক্লাসে কি থাকে ভেতরে? কি থাকে? আর নোট যদি একটা ক্লাস হয়? না, নোট তো একটা ক্লাস। Node is a class. You are creating a class called node. নাম বলেন। নোডের ভিতর কি থাকতে পারে? ডাটা, তাই না? তাহলে সেটা যদি ইন্টিজার হয়, লেটস সে int val। আর এই নোডের মধ্যে পরের নোডের রেফারেন্স বা অ্যাড্রেস থাকবে, তাহলে নোড টাইপের একটা রেফারেন্স থাকবে নেক্সট। ডাবলি লিঙ্ক লিস্ট করতে হলে দুইটা রেফারেন্স লাগবে, প্রিভিয়াস এন্ড নেক্সট। আমি যদি বলি যে স্টুডেন্ট একটা ক্লাস, তাহলে এখানে আমার কি থাকতে পারে ভেতরে মেম্বার হিসাবে? আমরা বলি দিস আর দ্য মেম্বার অফ দ্য ক্লাস, তাহলে আইডি থাকতে পারে। সো লেটস সে ইন্ট আইডি, তারপর ওকে নেম, এরকম আপনার থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমার মেম্বার ডেটা, তাইলে এরা কিন্তু আমার মেম্বার, ওকে। সো মেম্বার অ্যারের যে এলিমেন্ট, ওগুলো কিন্তু মেম্বার অফ দ্য অ্যারে, কিন্তু বাট এলিমেন্টস অফ মেম্বার বা মেম্বার অফ অ্যারেস আর হোমোজিনিয়াস। If you make a collection of 10 integers as an array, all the elements are integer, so it's an integer array. If you group 10 string together in an array, so each of the elements of that array should be string. কিন্তু আপনি যদি ডিফারেন্ট টাইপের ডাটাকে গ্রুপ করতে চান as a সিঙ্গেল কালেকশন, তাহলে তো আর অ্যারে দিয়ে হবে না, তখন আপনার ক্লাস লাগে। বিকজ ক্লাসের ভেতরে আপনি ডিফারেন্ট টাইপের এলিমেন্টকে একসাথে রাখতে পারেন অ্যাজ এ মেম্বার। তো এদেরকে আমরা বলি মেম্বার, বাট মেম্বার ডেটা অলসো নোন অ্যাজ ফিল্ড। ওকে, তো ক্লাসের যে মেম্বার ডেটা সেটাকে বলা হয় ফিল্ড। ওকে, এখন ধরুন এখানে আপনার একটা গ্রেডের অ্যারে আছে, এটাও একটা ফিল্ড, যে আপনি অনেকগুলো কোর্স করেছেন আর একটা অ্যারে, ওকে। সো গ্রেডস, তাহলে গ্রেডস নামে একটা অ্যারে অফ স্ট্রিং, তাহলে গ্রেডস 0, গ্রেডস 1, গ্রেডস 2 এগুলো হচ্ছে আপনার গ্রেড। তা এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট ইজ অবজেক্ট, তাহলে আমার অ্যান্সারটা কি? হোয়াট ইজ ক্লাস?
আমরা সিনট্যাক্স দেখলাম হাউ ক্লাস লুকস লাইক, বাট হোয়াট ইজ ক্লাস ডেফিনেশন? যেহেতু ইউজ করেছেন আইডিয়া তো একটা আছে, বলেন। হ্যাঁ, ডিফাইন। এখানে ফাংশন কোথায়? হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ এ সার্ভিস প্রোভাইডার, যাকে কল করা হলে সে একটা কাজ করে দিবে। তাহলে কাজ করা মানে কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এখানে তো কোনো স্টেটমেন্ট নাই, এখানে অল আর ডিক্লারেশন। স্টেটমেন্ট মানে কি? আপনি কোনো কিছু যোগ করছেন, বিয়োগ করছেন, ইনপুট নিচ্ছেন, আউটপুট নিচ্ছেন, ক্যালকুলেট করছেন, দিস আর অল স্টেটমেন্টস। সো আমি যদি এখন ওই ফুড পান্ডাতে অর্ডার প্লেস করি, ফুড পান্ডা হচ্ছে একটা ফাংশনের মতো আমি ইউজ করছি। সো দ্যাটস এ সার্ভিস প্রোভাইডার। তাহলে ও আমাকে ওর একটা অনেকগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, অর্থাৎ দোকানে যাচ্ছে, ফুড পিক করতেছে, ইভেনচুয়ালি এসে আমাকে প্যাকেটটা রিটার্ন করতেছে। তাহলে এটা হলো ফাংশন। সো ফাংশন মেইন একটা ফাংশন, মেইনের মধ্যে আপনি সব কিছু এক্সিকিউট করতেছেন। কিন্তু স্টুডেন্ট তো এখানে ফাংশন না, এটা কালেকশন অফ লাইক অ্যারে কি ফাংশন? তাহলে অ্যারে কি? কালেকশন অফ homogeneous data. How it looks like? Collection of heterogeneous data. So class is not a function. So what it is then? So class হলো, তার আগে আমাকে এটা বলেন যে আমি যদি বলি যে x, what is x? ইন্টিজার টাইপের। আরেকজন কি বললেন? What is x? ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? হোয়াট ইজ ভেরিয়েবল? খুব বেসিক আলোচনা, এই কোর্সের জন্য এটা আসলে আমি মনে করছি যে মানে এটা ওভারকিল হয়ে যাচ্ছে, ওভারকিল না, আন্ডারকিল হয়ে যাচ্ছে আর কি, বাট স্টিল কনফিউশন দূর করার জন্য। হোয়াট ইজ ভেরিয়েবল? কি ভ্যারি করে? ভ্যালু। তো তাহলে এক্স এর ভ্যালু কি ভ্যারি করতে পারে? যদি বলি যে x equal to 10, তাহলে এখন x এর ভ্যালু 10. Now if I say x plus plus, it will be 11. So value can vary. তাহলে ভেরিয়েবলের ডেফিনেশন কি? আচ্ছা, ভেরিয়েবল যখন বলবো তার একটা টাইপ থাকবে। তাহলে x is a variable, এই কথাটা কিন্তু ইনকমপ্লিট। আপনাকে বলতে হবে x is an integer টাইপের ভেরিয়েবল, then it makes sense. CGPA is a float টাইপের ভেরিয়েবল, then it makes sense. এই টাইপটা কেন ইম্পর্টেন্ট? বিকজ টাইপ ডিফাইন্স দ্য মেমোরি রিকোয়ারমেন্ট। এই নামটা x একটা নাম ভেরিয়েবল, এই নাম দিয়ে আমরা কন্টেন্টটাকে খুঁজে পাই। তার মানে দেয়ার ইজ এ মেমোরি ইনভলভড। কন্টেন্টটা থাকবে কোথায়? মেমোরি। তাহলে ভেরিয়েবল মানে ওর একটা মেমোরি আছে। কতটুকু মেমোরি? 1 বাইট, 4 বাইট, 10 বাইট, 25 বাইট? ইটস ডিসাইডেড বাই দ্য টাইপ। ইফ ইট ইজ ইন্টিজার, 4 বাইটস। ইফ ইট ইজ ক্যারেক্টার, 1 বাইট, ASCII ক্যারেক্টার। If it is float, 4 bytes. If it is double, 8 bytes. If it is string, depends on the number of characters of the content. That is why it is important যে টাইপ রিলেট করা। শুধু নাম দিলেই ভেরিয়েবল হবে না, ডিক্লেয়ার করার সময় টাইপটা বলতে হবে। সো আমি যখন বলছি যে আপনি বললেন যে নোড, এটা করেন নাই ডাটা স্ট্রাকচারে? করেছেন? যদি করে থাকেন তাহলে এরকম করেন নাই যে নোড n1, n2 বা হেড টেল। তাহলে এই n1, n2 বা হেড টেল এরা কারা? ভেরিয়েবল অফ হোয়াট টাইপ? ভেরিয়েবল হইলে তার টাইপ থাকবে। তাহলে এই হেড টেল n1, n2 এদের টাইপ কি? কে কোথায় বলছেন ইন্টিজার? না, সেটা ভ্যালিড টাইপ ইন্টিজার। নোডের হেডের টাইপ তো আর ইন্টিজার না। হেড ডট ভ্যাল সেটা ইন্টিজার, n1 ডট ভ্যাল সেটা ইন্টিজার।
বা আমি যদি বলি যে স্টুডেন্ট s1, s2, s3, তাহলে s1 ডট আইডি এটা একটা ইন্টিজার, s1 ডট নেম ওটা একটা, বাট s1 এর টাইপ কি? আপনি যদি বলেন s1 ভেরিয়েবল, তাহলে s1 এর তো টাইপ থাকবে। হোয়াট ইজ দ্যাট? অ্যাড্রেস কোথায় পেলেন? এখানে তো s1 এর টাইপ অ্যাড্রেস। x এর টাইপ কি? কি করে বুঝলেন? হ্যাঁ, তাহলে এদের টাইপ কি? স্টুডেন্ট। এদের টাইপ কি? তাহলে হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ এ user defined type. User মানে programmer defined type. Integer, float, double এগুলো তো built in basic data type primitives বলি আমরা, কম্পাইলার জানে শুরু থেকে যে these are the basic data type. কিন্তু আপনি as a programmer you can create your own custom type, countless millions of them, and give their name of that type. So the moment you create a class, that becomes a type. তাহলে যে s1, s2, s3 they are student type-এর variables. n1, n2 l variable. Okay. So class variables, okay, are also called as object. The ক্লাসের ভেরিয়েবলই হচ্ছে অবজেক্ট। তাহলে যে স্টুডেন্ট সুদীপ তো না, হ্যাঁ, সুদীপ তো ইজ এ অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট। আপনার নাম কি? রাইসা ইজ অ্যানাদার স্টুডেন্ট অবজেক্ট। আপনার নাম কি? মিরাজ ইজ অ্যানাদার স্টুডেন্ট object. Basically they are class variable and they have their own memory, own existence. They exist, they occupy space in the RAM. In real world you occupy space, but in computer they occupy space in RAM, so they exist. So variable has its own memory, they exist, and class variables are called object. তাহলে আপনার আইরাসের জন্য স্টুডেন্ট একটা ক্লাস, ফ্যাকাল্টি একটা ক্লাস, অ্যাকাউন্টস অফিসার একটা ক্লাস, রেজিস্ট্রেশন অফিসার একটা ক্লাস, ভাইস চ্যান্সেলর একটা ক্লাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা ক্লাস, ডিন একটা ক্লাস, অফিস ম্যানেজার একটা ক্লাস। তাহলে আপনার এই যে 30টা ইউজার যদি থাকে এরা সবাই ক্লাস, ইউজার ক্যাটাগরির ক্লাস। বাট নন ইউজার ক্যাটাগরির ক্লাসও থাকবে। কোর্স একটা ক্লাস, ট্রান্সক্রিপ্ট একটা ক্লাস, কম্পিউটার একটা ক্লাস, বুক একটা ক্লাস, বিল একটা ক্লাস। বুঝেন নাই? তাহলে আপনার আইরাসের মধ্যে এরকম 50-60টা ক্লাস থাকবে, যাদের ভেরিয়েবলগুলো ডাটাবেজে স্টোর হবে, একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করবে। ফ্যাকাল্টি গিভস অ্যান অ্যাসাইনমেন্ট টু এ স্টুডেন্ট, তাহলে একটা ফ্যাকাল্টি অবজেক্ট উইল ইন্টারাক্ট উইথ অ্যান স্টুডেন্ট অবজেক্ট। তাহলে একটা ফ্যাকাল্টি ভেরিয়েবল একটা স্টুডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্টারাক্ট করবে। তো এই অবজেক্টসগুলো আমার আবার ডাটাবেজে বা ফাইলে স্টোর করে রাখতে হবে। তাহলে এই যে ক্লাসগুলো, একটা ক্লাসের মেম্বার কি হবে, ওকে, একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, তাদের মধ্যে রিলেশন কি, এগুলো পার্ট অফ ইউর ডিজাইন, এবং এই ডিজাইনটাই আপনি তুলে ধরবেন ক্লাস ডায়াগ্রামে। বুঝতে পেরেছেন? এবং based on that class diagram you will actually create the class in your Java project, এবং ওই ডায়াগ্রামে যেভাবে রিলেশনশিপগুলো এস্টাবলিশ করা হয়েছে সেইভাবে আপনি কোডিংয়ে সেটাকে ইনকর্পোরেট করবেন, সো দ্যাট সিস্টেমেটিক্যালি আপনার প্রোডাক্টটা তৈরি হবে অ্যাজ পার দ্য এক্সপেকটেশন। না হলে হ্যাপাজার্ডলি করলে ইটস এ গ্যাম্বলিং, কিছু হইতেও পারে নাও হইতে পারে, উইথ ফুল অফ বাগস। বুঝতে পারছেন?
মেকিং সেন্স? আচ্ছা, ক্লাসের কথাটা একটু শেষ করে নেই, আমাদের ব্রেকের টাইমও হয়ে গেছে, তাই না? ওকে, আমরা দেখি আগে এটা আইএসএ আসছে কিনা, আসলে ল্যাবের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়া যাবে। না, আসে নাই, ঠিক আছে, আমরা এক্সেলই নিব। তাহলে এই আলোচনাটা শেষ করে নিই, করে একটা ব্রেক দিচ্ছি। ব্রেকের পরে আমরা গ্রুপ ফরমেশন করবেন আপনারা। ব্রেকের মধ্যে গ্রুপটা তো ঠিক করে ফেলেন, কোন 4 জন হতে চান লিডার ঠিক করে ফেলেন। ব্রেকের থেকে এসে এক্সেল শিটে আপনারা এন্ট্রি দিবেন, আপনাদের টপিক দিয়ে দেওয়া হবে। ওকে, তারপরে আমরা আইডিতে চলে যাব, যে জাভার জন্য যে আমরা ইন্টেলিজে আইডি ব্যবহার করব এইবার থেকে। আমরা লাস্ট সেমিস্টার পর্যন্ত নেটবিনস ইউজ করেছি, বাট নেটবিনসের কিছু প্রবলেম আছে, ক্র্যাশ করে অনেক বেশি। এফএক্সএমএল এর নেটবিনসের জাভার লেটেস্ট ভার্সন আমরা ইউজ করতে পারি না এফএক্সএমএল এর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য। সো ইন্টেলিজে ইজ মোর ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইন দ্য ইন্ডাস্ট্রি। ওকে, তো এই জন্য ইন্টেলিজেতে আমরা সুইচ করেছি এবার থেকে। তো বাট ইটস ফর ইউ ইট ডাজন্ট ম্যাটার, ইট জাস্ট দ্য উইচ ওয়ান ইউ ইউজ। ওকে, এখন বলেন আপনার নাম বলেন। জি, সাদিয়া। তাহলে আমি যদি এখন বলি যে সাদিয়া ইজ অ্যান অবজেক্ট, সাদিয়া ইজ অ্যান স্টুডেন্ট অবজেক্ট। এই যে ডিক্লারেশনটা যখন হলো মেমোরি ইজ অ্যালোকেটেড, ধরে নেন এই যে আমি যখন বললাম যে ইন্ট 4 বাইট অ্যালোকেটেড ফর দিস ইন্টিজার and the value is stored in those 4 bytes, whatever the value is. Okay, আমার এই ভ্যালুটা x এর ভিতরে স্টোর হয়েছে in 4 bytes। তাহলে এই সাদিয়ার জন্য তো মেমোরি অ্যালোকেট হয়েছে, হয়নি? বিকজ ইটস এ ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য মেম্বার ডেটা, বা আমরা যেটা বললাম যে ফিল্ড, তাহলে এই ফিল্ডগুলোর ভ্যালু কি? এই যে সাদিয়া ডট আইডি, এটার ভ্যালু কি? সাদিয়া ডট নেম, হোয়াট ইজ দ্য ভ্যালু? সাদিয়া ডট গ্রেড 0, গ্রেডস 1, গ্রেডস 2, এগুলোর ভ্যালু কি? নো ভ্যালু ইজ অ্যাসাইন্ড ইয়েট, জাস্ট শুধু মেমোরি অ্যালোকেট হয়েছে, রাইট? তাহলে এই ভ্যালুগুলো, হাউ উইল ইউ অ্যাসাইন ভ্যালু to the memory? তাহলে অবজেক্টের মেমোরি ইজ নাথিং বাট কিউমুলেটিভ মেমোরি অফ দ্য ফিল্ডস। ফিল্ডগুলোর মেমোরিকে কালেক্টিভলি সে একটা র্যাপারের মধ্যে রাখে। সো উই কল ইট দ্যাট অবজেক্ট স্পেস, অবজেক্ট মেমোরি স্পেস। বাট বেসিক্যালি ইটস অ্যাকুমুলেশন অফ দ্য মেমোরি রিকোয়ার্ড বাই দ্য ফিল্ডস। কারণ ফিল্ডগুলোতে অ্যাকচুয়াল মেমোরি, আইডিটাই আপনার অ্যাকচুয়াল ডাটা যেটা স্টোর হবে, আপনার নাম স্টোর হবে। ওকে, সাদিয়ার আইডি একটা ভ্যালু, সাদিয়ার নেম একটা ভ্যালু, সাদিয়ার অ্যাড্রেস একটা ভ্যালু, সাদিয়ার গ্রেডগুলো একটা ভ্যালু, সাদিয়ার মোবাইল নাম্বার একটা ভ্যালু। দে উইল অকুপাই অ্যাকচুয়াল মেমোরি। সো কালেকটিভলি উই কল ইট দ্য মেমোরি ফর সাদিয়া। তো তাহলে সাদিয়া ডট আইডি, সাদিয়া ডট নেম, এদের ভ্যালু কোথায়? নট ইট অ্যাসাইন্ড। তাহলে আপনার ভ্যালুতে অ্যাসাইন করতে হবে। সো হাউ উইল ইউ ডু দ্যাট বলেন? যারা ক্লাস ইউজ করেছেন ডাটা স্ট্রাকচার সবাইকে করতে হয়েছে, আই গেস, আই হোপ। তাহলে আপনি এখন এই যে ফিল্ড বা মেম্বার ডেটা, বা আপনারা যেটাকে অ্যাট্রিবিউট বলেন, এই অ্যাট্রিবিউট বা মেম্বার ডেটা, ফিল্ড বা মেম্বার ডেটা অ্যাজ এ মেম্বার, ওকে, অফ দ্য ক্লাস। সো মেম্বার ডেটা, ক্লাসের ভেতরে যা থাকবে সবই মেম্বার অফ দ্য ক্লাস। সো মেম্বার ডেটা, সো উই কল দেম ফিল্ড। তাহলে এই ফিল্ডগুলোর ভ্যালু কোত্থেকে আসবে? হাউ উইল ইউ সেট দোজ ভ্যালু? আচ্ছা, তাহলে আপনি ধরেন এটা যদি মেইন ফাংশনে করেন, তো ধরেন ভয়েড মেইন, পাইথনে তো আপনি মেইনেই করেন, তাই না? তাহলে মেইনের ভেতরে আপনি কি লিখছেন? সাদিয়া ডট আইডি ইকুয়াল টু ধরেন ইনপুট। ওকে, পাইথনে আপনি এটা লেখেন, আর জাভাতে আপনি লিখবেন যেটা লেখার। ওকে, তো অথবা আপনি একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। সো লেটস সে 1 2 3 4 5 6 7। এখন এই ভ্যালুটা কে অ্যাসাইন করলো? হু অ্যাসাইন দিস?
value to the field ID of the object Sadia. Who did that? না ইউজার তো বাইরে, মানে কোডের মধ্যে এটা কে করলো? না, অবজেক্টের ফিল্ডে ভ্যালুটা রাখা হলো, কে রাখলো? কে রাখলো? Do you have a pen? Yes. আপনার নাম কি? ইউসুফ। মাঝখানে একটা ইকুয়াল সাইন আছে, ভ্যালু ইজ গিভেন টু ইউ। তাইলে এই যে আপনি ভ্যালুটা রিসিভ করলেন, ভ্যালুটা কে দিল? হ্যাঁ, অ্যাসাইনিং অপারেটর ইজ পার্ট অফ দ্য ফাংশন মেইন। তাহলে মেইন ফাংশন ইজ রেসপন্সিবল ফর অ্যাসাইনিং দ্য ভ্যালু। মেইনের বাইরে কি লেখা যেত x ইকুয়াল টু y? মেইনের বাইরে কোনো স্টেটমেন্ট লেখা যায়? বা ফাংশনের বাইরে, মেইন হোক বা অন্য কোনো ফাংশন হোক, all the statements will be inside the function. তাহলে যে স্টেটমেন্ট যে ফাংশনের ভেতরে এক্সিকিউট হচ্ছে সেই ফাংশনটাই আসলে ওই কাজটা করছে। আমি এই ফাংশনের ভেতরে একটা স্টেটমেন্ট লিখেছি, ফ্রিজের মধ্যে ডিম রাখো, তাহলে ফ্রিজের মধ্যে ডিমটা রাখলো এই ফাংশন। ফুড পান্ডা একটা ফাংশন, সে রেস্টুরেন্টে গিয়ে ফুড কালেক্ট করলো, রাইডার গিয়ে, তারপরে রাইডার সাইকেল চালিয়ে আসলো, এসে আমাকে ফোন দিল, এই যে ফুড কালেক্ট করে এটা একটা স্টেটমেন্ট। তারপরে সে সাইকেল চালিয়ে আসা, এটার একটা স্টেটমেন্ট। তারপরে এসে আমাকে ফোন দেওয়া, ভাই আমি তো নিচে দাঁড়ায় আছি, আপনি কই, এটার একটা স্টেটমেন্ট। তারপরে আমি নিচে গিয়ে তাকে টাকা দিলাম, সে টাকা রিসিভ করলো, এটার একটা স্টেটমেন্ট। তারপরে সে আমাকে ফুড ডেলিভারি দিল। তাহলে এই যে কাজগুলো ঘটলো, স্টেটমেন্টগুলো, এই স্টেটমেন্টগুলো আলটিমেটলি কে পারফর্ম করলো? ফুড পান্ডার। তাহলে ফুড পান্ডার যে ফুড ডেলিভারি সিস্টেম, দ্যাটস এ ফাংশন। তাহলে এইখানে এই সাদিয়ার যে ডাটা, এটা অ্যাসাইন করে দিচ্ছে কে? একটা থার্ড পার্টি, ইন দিস কেস মেইন, অন্য কোনো ফাংশনও হতে পারত। তাহলে আমার এই নোড n1 n2 হেড টেল, এটা তো আর ফাংশনের বাইরে লেখা যাবে না, ধরেন আমি মেনেই লিখলাম, ওকে। সো লেটস আমি মেনের ভেতরেই এটা লিখলাম। তাইলে এখন আমার এই যে ভ্যাল এবং নেক্সট, এই দুটা ভ্যালু সেট করা দরকার। তাহলে ইনিশিয়ালি আমি চাই যে এটার ভ্যালু থাকবে 0 আর নেক্সট থাকবে না। কিন্তু এখন তো কিছু নাই, এখন তো জাস্ট মেমোরি অ্যালোকেট হয়েছে। তাহলে এই কাজটা মেন নিজেই করতে পারে, মেন নিজেই করতে পারে। তাহলে মেন কি বলতে পারে যে n1 ডট val equal to 0 and n1 dot next equal to null। অথবা এটা আরেকটা ফাংশন দিয়েও করানো যেতে পারে। ধরেন আরেকটা ফাংশন আছে set node। তাহলে set node will receive a node as parameter। তো জানেন ফাংশনে প্যারামিটার পাঠানো যায়। তাহলে কি রিসিভ করবে? একটা নোড রিসিভ করবে, লেটস সে n। তাহলে এখন বললো যে n ডট val equal 0 and n dot next equal null। তাহলে এই n এর যে ফিল্ড, এগুলোকে সেট করে দিচ্ছে। সেট নোড নামে একটা ফাংশন এই কাজটা করতেছে। তাইলে এই n1 একটা মেন নিজেই করলো, আবার মেন নিজে সেট নোডের হেল্প নিতে পারে। মেন বলতে পারে ভাই সেট প্লিজ সেট হেড, তাহলে সে হেডকে পাঠায় দিল। তাহলে হেড উইল বি রিসিভড হিয়ার n এর মধ্যে, তো তখন সেট নোড হেডকে সেট করে দিল। তাহলে দেখেন এই ফিল্ডের ভ্যালুগুলো কিন্তু নোড নিজে কিছু করতে পারতেছে না, এটা নোড ইজ ডিপেন্ডেন্ট অন আইদার মেইন অথবা সেট নোডের উপর। এখন আসেন রিয়েল প্রবলেমে। সাদিয়াকে আমি বললাম যে সাদিয়া ইউ আর অ্যান অবজেক্ট, ওকে, স্টুডেন্ট অবজেক্ট। সো ইউ হ্যাভ an array of bits inside you as your data. Can you calculate your CGPA using those grades and tell me, are you capable of doing that? Can you do that? Yes. আপনাকে যদি বলি মিরাজ, you also have
your grades, can you use those grades and calculate your CGPA? Are you capable of doing that? Yes or no? পারবেন? জোরে বলেন, শুনি নাই। হ্যাঁ, yes sir. তো তাহলে as a object, student object, you have some built-in capability. What is that? One of the built-in capabilities to calculate your own CGPA. So you have some built-in capability to manipulate your own data, manipulate your own fields. তো তাহলে কিন্তু এইখানে দেখেন আমাদের স্টুডেন্ট ক্লাস বা নোট ক্লাসে কিন্তু এরকম কোনো ক্যাপাবিলিটি নাই। ইটস সিম্পলি এ কালেকশন অফ ডেটা। তো এই বিল্ট ইন ক্যাপাবিলিটি ইনক্লুড করতে গেলে আমাকে মেম্বার হিসাবে এখন আমাকে কি আনতে হবে? মেম্বার, আগেরটা ছিল মেম্বার ডেটা, এখন মেম্বার ফাংশন, ওকে, অলসো নোন অ্যাজ মেথড। তাহলে আমি এখন এখানে একটা ধরুন আমি বলতে পারি যে আমার এই নিজস্ব একটা মেথড ফাংশন থাকবে ক্লাসের মধ্যেই অ্যাজ পার্ট অফ দ্য ক্লাস অ্যাজ এ মেম্বার। তাহলে আমি এখন বলতে পারি যে লেটস সে ইনিশিয়ালাইজ নোড নামে একটা ফাংশন বানালাম, বানিয়ে আমি বললাম যে ভাই আমার নোড আমি নিজেই ইনিশিয়ালাইজ করব। নোড নিজেই তার ফিল্ডকে ইনিশিয়ালাইজ করতে পারবে। এখন আমি সেই বিল্ট ইন ক্যাপাসিটিটা ইনক্লুড করে দিলাম ইনসাইড দ্য ক্লাস। তো এখন বলা হচ্ছে যে ভ্যাল ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু 0 আর নেক্সট ইকুয়াল টু নাম। So eventually কি হলো? Now the node class not only has two fields but also it has a built-in capability to initialize its own fields. তো স্টুডেন্ট ক্লাসকে আমরা এম্পাওয়ার করতে পারি বাই অ্যাডিং এ মেথড। লেটস সে সিজিপিএ যেহেতু ফ্লোট, সে একটা ফ্লোট রিটার্ন করতে পারে। সো ফ্লোট রিটার্ন সিজিপিএ, ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন সিজিপিএ। এটা হচ্ছে ফাংশনের নাম, ওকে। তাহলে এই ফাংশন এখন কি করবে? সে আপনার ধরেন একটা ফ্লোট সিজি ইকুয়াল টু 0 ধরে রাখলো, তারপরে ক্যালকুলেট, আমি কমেন্ট হিসাবে লিখছি আর কি, ক্যালকুলেট সিজি ইউজিং গ্রেডস অ্যারে, ওর মধ্যে গ্রেডগুলো আছে। দেন ফাইনালি রিটার্ন সিজি। তাহলে এখানে কোড টু ক্যালকুলেট সিজি ইউজিং গ্রেডস অ্যারে। তাহলে এই যে দেখেন এখন স্টুডেন্ট কিন্তু নিজেই তার সিজিপিএ ক্যালকুলেট করে রিটার্ন করতে পারে। তাহলে এখন যদি সাদিয়াকে বলা হয় সাদিয়া প্লিজ ক্যালকুলেট এন্ড রিটার্ন ইওর সিজিপিএ, তাহলে সাদিয়ার এই যে নিজস্ব ফাংশন যেটা বিল্ডিং ওইটাই তখন এক্সিকিউট হবে ইউজিং দ্য গ্রেডস অ্যারে, ইট উইল ক্যালকুলেট দ্য সিজিপিএ এন্ড রিটার্ন ইট। তাহলে অবজেক্টস ইজ সেলফ ইন্ডিপেন্ডেন্ট হুইচ ইজ ন্যাচারাল। সাদিয়া নিজেই তার সিজিপিএ ক্যালকুলেট করতে পারাটা, নাকি সাদিয়া বলবে যে ভাই আমি তো শুধু ডাটা হোল্ড করি, আমার কোনো কিছুই করার ক্ষমতা নাই। তো সাদিয়া তখন তার বন্ধুকে বলবে দোস্ত আমার সিজিপিএ ক্যালকুলেট করে দাও, আমি পারি না। ইজ ইট রিয়েলিস্টিক? নো। আমি যখন রিমোট দিয়ে এই এসিকে বলি যে ভাই 24 এ নিয়ে আসো টেম্পারেচার, নাও কারেন্টলি ইট ইজ 27, আই এম জাস্ট রিকোয়েস্টিং দ্য এসি। নাও হোয়াট ইজ দ্যাট ইন দ্য ওয়াল? ওইটা কি ওয়ালে লাগানো আছে? এসি ইজ এ টাইপ, এসি টাইপের একটা অবজেক্ট, ওকে। এটা কি? মনিটর অবজেক্ট M1, এটা মনিটর অবজেক্ট M2, এটা M3 মনিটর অবজেক্ট, মনিটর ক্লাসের অবজেক্ট। তাহলে আমি এই অবজেক্টকে রিকোয়েস্ট পাঠাচ্ছি থ্রু দ্য রিমোট যে ভাই তুমি এটাকে 24 এ নিয়ে আসো। এখন এসি কি বলবে যে আমি তো জানি না কি করে 24 আনতে হয়, কেউ আমাকে 24 এনে দাও, তাহলে হবে? আপনি বলবেন যে বেটা তোকে 1 লাখ টাকা দিয়ে কিনছি, কেউ আমাকে 24 এনে দাও, এটা তো মগের মুল্লুক নাকি? I have told you to bring down the 24, you have to do it. তাহলে ও জানে কিভাবে করতে হয়, তাহলে ওর মধ্যে সেই বিল্ট ইন ফাংশন আছে। নাও ও কি করবে? সেন্সর দিয়ে দেখবে যে এখন রুমের তাপমাত্রা কত, 27, ওকে। এখন আমার কম্প্রেসার কত ওয়াটে চলতেছে? 300 ওয়াট স্ট্যাটাস কো। আমাকে বলা হয়েছে 24 এ নামাই,
তাহলে 27 থেকে 24-এ নামাইতে হলে কম্প্রেসর কত ওয়াটে বাড়াইতে হবে, ক্যালকুলেট করবে, করে কম্প্রেসর বাড়াই দিবে, তখন আরো কুলার এয়ার উইল বি ব্লোন। দেন ও সেন্সর দিয়ে আবার টেম্পারেচার মাপতে থাকবে, যখন আবার 24-এর কাছাকাছি আসবে আবার সে কম্প্রেসরের পাওয়ার কমাই দিবে। তাহলে এই যে কাজগুলো করতেছে সে নিজেই তো করতেছে, এক্সিকিউটিং সাম স্টেটমেন্টস অ্যাজ পার্ট অফ এ বিল্ট ইন ফাংশন। তাহলে ফাংশন যখন পার্ট অফ দ্য ক্লাস, তখন কিন্তু ওই কাজগুলোর জন্য বাইরের ফাংশনের উপর আপনাকে ডিপেন্ডেন্সি রাখতে হয় না। আপনারা 1 স্কোয়ার রুট বের করছেন না, কিভাবে? ইম্পোর্ট করে তারপর ফাংশন ইউজ করেন নাই? কোন ফাংশন? এসকিউআরটি। তাহলে এসকিউআরটি তো একটা ফাংশন। এখন ওই ম্যাথ মডিউল যদি না থাকে আপনার প্যাকেজে, সো ইউ আর ডিপেন্ডেন্ট অন দ্য থার্ড পার্টি। কিন্তু আপনি যদি একটা স্টুডেন্ট, যদি একটা ক্লাস হয় এবং স্টুডেন্ট ক্লাসের মধ্যেই যদি একটা বিল্ট ইন ফাংশন থাকে টু ক্যালকুলেট, ধরেন সলভ অ্যাসাইনমেন্ট একটা ফাংশন আছে বিল্ট ইন, ওখানেই সে স্কোয়ার রুট নিজেই ক্যালকুলেট করতে পারে। তাইলে এই অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য তাকে কিন্তু ওই ম্যাথ লাইব্রেরির স্কোয়ার রুট ফাংশন, এটা থার্ড পার্টি, তার উপর ডিপেন্ডেন্সি রাখতে হচ্ছে না। সো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস আর অ্যাকচুয়ালি comes with built-in functionalities. That is why it is called object-oriented. Okay? It's not procedural. এক প্রসিডিউর থেকে, এক ফাংশন থেকে আরেক ফাংশনে অবজেক্টকে প্যারামিটার হিসাবে ঠোকর খেতে খেতে যেতে হবে, তাই না? পিং পং বলের মতো, ও এই ফাংশন ওর কাছে পাঠাবে, ওই ফাংশন আবার ওর কাছে পাঠাবে। বলটা হচ্ছে অবজেক্ট, যেভাবে আপনার করে আসতেছি। কিন্তু আমি যদি অবজেক্টকেই সেই কাজগুলো করার ক্ষমতা দিয়ে দিই, অবজেক্টকে তো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, ভাই আমাকে এই কাজটা করে দেন, এই ফাংশনের কাছে গিয়ে প্যারামিটার হিসাবে, আবার আরেক ফাংশনের কাছে প্যারামিটার হিসাবে, ভাই ওই কাজটা করে দেন না, আমি নিজেই এটা করতে পারি। দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশন। সো ক্লাস যখন বিল্ট ইন ফাংশনস থাকবে, তখন আমরা এটাকে বলবো অবজেক্ট ওরিয়েন্টেশনের ফার্স্ট স্টেপ। এটাকে আপনারা করেছেন আপনাদের ডাটা স্ট্রাকচারের ক্লাসে, কি ফাংশন ছিল ইনসাইড? হ্যাঁ, যেমন ইন অর্ডার ট্রাভার্সাল করতে চান, ট্রাভার্স ইন অর্ডার, ট্রাভার্স প্রি অর্ডার, ট্রাভার্স পোস্ট অর্ডার। তাহলে আপনার যদি ট্রি, যদি একটা ক্লাস হয়, সেখানে যদি আপনার বিল্ট ইন ফাংশন থাকে মেথড হিসাবে, যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, তাহলে এই ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আউটপুটের জন্য কিন্তু আপনাকে বাইরের কোনো ফাংশনের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। দ্য ট্রি ক্লাস ইটসেলফ ইজ ক্যাপেবল অফ ডুইং দ্যাট। ইউ সি দ্য বিউটি অফ দ্যাট? দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশনের ফার্স্ট স্টেপ। ওকে, তাহলে আপনাকে এই যে 50টা ক্লাস আপনি আইডেন্টিফাই করলেন আইরাসের জন্য, ইউজার, নন ইউজার, বোথ ক্যাটাগরিতে, এই ক্লাসগুলোতে ফিল্ড কি হবে, মেথডস কি কি থাকবে, অর্থাৎ বিল্ট ইন ফাংশনালিটি কি কি থাকবে, অনেক তো রাখতে পারি, কিন্তু আমি কোনগুলো রাখতে চাই অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ পার্ট অফ মাই ডিজাইন, বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। তাহলে সেই মেথডসগুলো আইডেন্টিফাই করা ফর ইচ অফ দ্য ক্লাস, অ্যান্ড দেন স্টাবলিশ দ্য রিলেশনশিপস, কোন ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কি ধরনের রিলেশনশিপ, অনেক ধরনের হয়, সেগুলো আমরা পড়াশোনা করব। তাহলে সেগুলো আমাকে একটা পার্ট অফ দ্য সিস্টেম ডিজাইন, একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে, তখন প্রোগ্রামারের জন্য এটা অনেক ইজি টু ইমপ্লিমেন্ট। সো দ্যাট ইজ ইউর মাইলস্টোন 2। আচ্ছা, এখন আমরা একটা ব্রেক দেই। আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? 4:10। ওকে, আমি রেকর্ডিংটা পজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আপনাদের এই যে এই এখানে একটু দেখেন আমাদের কি কি আছে। নোটিস, কোর্স আউটলাইন, নোটিস, ইম্পর্টেন্ট লিঙ্কস, ওকে, টেমপ্লেটস। ইম্পর্টেন্ট লিঙ্কসে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং অফ দ্য ক্লাস লেকচার, ওকে, অলরেডি এগুলো আছে। এখানে গেলে আপনারা দেখবেন এই যে এখানে আপনি একটা প্লেলিস্ট পাবেন 2024-এর সামার ওপি প্রোগ্রামিং লেকচার। এখানে গেলে আপনারা আপনাদের রেকর্ডিংসগুলো পাবেন। গত ক্লাসের 2টা রেকর্ডিং অলরেডি এখানে আছে, ওকে। তো আপনি যদি প্লেলিস্ট দেখেন, দেখবেন যে এখানে অলরেডি 2টা রেকর্ডিং আছে, আপনাদেরগুলোও চলে যাবে। সো আই উইল শেয়ার অল দ্য রেকর্ডিংস দেয়ার। ক্লাস রেকর্ডিং এর বাইরেও আমি হিয়ার অ্যান্ড দেয়ার কিছু ছোট ছোট টিপসের মতো শর্টস বা ওই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করব। সো এখানে গেলে আপনারা মোটামুটি একটা পাবেন। আরও 2-3টা প্লেলিস্ট আছে, অল্প কিছু ভিডিও, বাট এগুলো ক্লাস রেকর্ডিং না, এমনি, ওকে, ইন জেনারেল কনসেপ্ট, ওকে। তো আপনাদের রেকর্ডিং প্রবলেম সলভ।
এসওডি সাপোর্ট কিভাবে পাবেন, কিভাবে মনিটর করবেন, ট্র্যাক করবেন, এগুলো আলোচনা করব। তাহলে এখন আপনার কাজ কি? আমরা 15 মিনিট একটা ব্রেক নিচ্ছি, 3টা বাজে, 3:15 বা 3:20 ম্যাক্সিমাম। এই টাইমের মধ্যে আপনারা কি করবেন? হ্যাঁ, গ্রুপ ফর্ম করবেন। আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে যাচ্ছি, ক্লাসরুমে যান সবাই, এখানে দেখেন গ্রুপ ফরমেশন টেমপ্লেট একটা আছে। এটা যদি ওপেন করেন, এখানে আপনারা দেখতেছেন গ্রুপ 1 to 10 হচ্ছে সেকশন 1, এই সেকশন কিন্তু দেওয়াই আছে। ওকে, 7 to 20 হচ্ছে সেকশন 2, তাহলে আপনাদের সেকশন 5। তাহলে এটা 3, এই যে সেকশন 5 হচ্ছে 41 থেকে, মানে 21 থেকে 30 হচ্ছে সেকশন 3, 31 to 40 হচ্ছে সেকশন 4, তাহলে আপনাদের 41 থেকে 50, তাইলে 40 জন স্টুডেন্ট, 10টা গ্রুপ। ঠিক আছে, তো তাহলে এখন আপনাদের কাজ হলো এক একটা গ্রুপ একটা করে টেবিল অকুপাই করবেন। ওকে, এটা টেমপ্লেট, এখানে ওভাররাইট করে ফেলতে পারে একজন আরেকজন। এই জন্য এখান থেকে আমি কপি করে আমার যে মূল ফাইল আছে ওইটাতে নিয়ে যাব ব্রেকের পরে, কিন্তু আপনারা এটা ফিল আপ করে রাখেন। ঠিক আছে, তাহলে আপনারা এই যে উপরে এক্সাম্পল দেখতে পারেন, ওরা দিয়েছে এই যে আইডি নেম, টেক ফেস্টের একটা টিমের নাম দিবেন, গ্রুপ লিডার এবং উইথ কন্ট্যাক্ট নাম্বার এটা দিবেন। আমি এসে আপনাদের টপিক অ্যাসাইন করব। তাহলে আপনারা আপনাদের এখন 3 বাজে, তাহলে আমি 3:20-এ আই উইল বি ব্যাক অ্যাট 3:20। মিনওয়াইল আপনারা ক্লাসরুম থেকে এই লিঙ্কে ঢুকে গ্রুপটা ফর্ম করে ফেলেন। ঠিক আছে, আপনার হ্যাঁ বলেন। So now, as you have given the project topics, এখন আসেন যে আপনাদের টিউটোরিয়াল কিভাবে হবে। তো তার আগে আমরা যদি একটু কোর্স আউটলাইনে আবার আরেকটু যাই, লাস্টে যদি আসেন, এখানে দেখেন উই হ্যাভ মেড এ পুল অফ এসওডিস, 6 জন আছে। ওকে, এদেরকে চেনেন আপনারা? সবাইকে চেনেন? আচ্ছা, যাই হোক, এদের টাইমিংগুলো আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দিব। সো দিস ইজ দ্য এসওডি টাইমিং। ওকে, তাহলে আপনারা দেখেন প্রত্যেক এসওডি আপনাদেরকে 3 ঘন্টা করে উইকলি দিবে, সো 18 ঘন্টা। আবার তাবলিজি দিবে ভলান্টিয়ার হিসেবে 2 ঘন্টা, তো 20 ঘন্টা টিউটোরিয়াল পাচ্ছেন এভরি উইক। ওকে, হুইচ ইজ হিউজ। ওকে, ক্লাস আওয়ারে আমরা নিতে পারবো না, কারণ ক্লাস করবে কারো না কারোর সাথে। এই জন্য ইভিনিংয়ে অথবা ফ্রাইডে স্যাটারডে হলে ডে টাইম হতে পারে। তো দিস ইজ দ্য শিডিউল ফর দ্য এসওডিস। এর বাইরে এসওডিদের বাইরে if you have a look here, যে আমাদের ফ্যাকাল্টিদেরও কিছু টিউটোরিয়াল টাইম আছে। আসিফ স্যার এবং আজমাইন স্যারকে আপনারা কথা বলে নিয়ে অ্যাপ্রোচ করতে পারেন। ফর মি ইটস এভরিডে। ওকে, আমার ক্লাস টাইমের আগে পরে আমি টাইম দিয়ে রেখেছি। এর বাইরেও ওয়াক ইন ইফ আই এম অ্যাভেলেবল ইন দ্য রুম, এই টাইমগুলোর বাইরে নর্মালি আমি রুমে থাকি, প্রবলেম মানে অন্য কোনো মিটিং ফিটিং না থাকলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে, সবার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। ওকে, সো এই আমাদের টিউটোরিয়ালের জন্য এবং আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, এই গ্রুপটা খুবই অ্যাক্টিভ একটা গ্রুপ। ওকে, স্ট্রিক্টলি কোডিং কমিউনিটি। এই গ্রুপটাতে আপনারা যদি দেখেন, এখানে মিমস টিমস থেকে শুরু করে সব কিছুই হয়। মিমস নট পলিটিক্যাল অর মানে পার্সোনাল রিলেশনশিপ মিমস, মিমস রিলেটেড টু দ্য ইন্ডাস্ট্রি। ওকে, কোডিং, প্রোগ্রামিং, মানে আমাদের সেক্টরের সাথে রিলেটেড মিমস টিমস থেকে শুরু করে আলাপ আলোচনা। আপনি একটা প্রবলেম দিলে দেখবেন যে অনেকে রেসপন্স করবে, ইনক্লুডিং সিনিয়র্স। ওকে, এসওডিদের সাথে কমিউনিকেট করবেন, এসওডিরা আপনাদের সব লিঙ্ক দিবে, এখানে জয়েন করার লিঙ্ক। ওকে, সব কিছু এই গ্রুপটাতে হবে। therefore it is important for you to join this group. ওকে, তাহলে এখানে আপনারা আমি যে নোটিশগুলো ক্লাসরুমে দিব তার নোটিফিকেশন এখানে থাকবে, যে there is a notice in the classroom, অথবা ডাইরেক্ট লিঙ্ক আমি এখানে দিয়ে দিব অনেক সময়। ওকে, ওখানেও থাকবে, এখানেও থাকবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু গেট ইনফর্ম ইনস্ট্যান্টলি। ওকে, তাহলে এটা আপনি কিভাবে অ্যাড করবেন, এটা আপনাদেরকে জনে জনে অ্যাড করানো ইটস ভেরি ডিফিকাল্ট। সো আই হ্যাভ গিভেন দ্য ইনভাইটেশন লিঙ্ক। ওকে, সো ইউজিং দ্যাট লিঙ্ক ইউ ক্যান জয়েন দ্যাট গ্রুপ। ওকে, এসওডিরা যখন আপনাদেরকে টিউটোরিয়াল নিচ্ছে, এবার থেকে একটু চেঞ্জ, সেটা হলো যে আপনাদের যে
লিঙ্কগুলো ওরা দিচ্ছে, আপনি জয়েন করছেন, ওদেরকে ওরা এবার থেকে রেকর্ডিং করবে, ওদের টিউটোরিয়ালের রেকর্ডিংসগুলো অ্যাভেলেবল থাকবে। ওকে, নট অনলি দ্যাট, ওরা যে প্রজেক্টগুলো করবে আপনাদেরকে করাবে, সেই প্রজেক্টগুলো ওরা আপনাদেরকে দিবে। কিভাবে দিবে? আগে কি হতো, রেকর্ডিংগুলোর একটা লিঙ্ক দিত হোয়াটসঅ্যাপে, তাই না? আগে থেকে কানেক্টেড আছেন কারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, তাহলে আপনারা অলরেডি দেখছেন যে লিঙ্ক দিয়ে দেয় রেকর্ডিংয়ের, তাই না? বা একটা প্রজেক্ট করলে সেটাকে জিপ করে জিপটা হোয়াটসঅ্যাপে আপ করে দিচ্ছে। তো ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আপনি ব্রাউজ করলে কিন্তু দ্যাট ইটসেলফ ইজ আপনাকে একটা স্ক্রল করে করে খুঁজে বের করতে হবে, অ্যান্ড দ্যাট অলসো ক্যান বি সামটাইমস আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, হতে পারে। তো এই জন্য আমরা যেটা করেছি, এখানে আরেকটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে গেলে আপনি এটাতে পাবেন, এটা হচ্ছে এসওডি অ্যাক্টিভিটি সামারি, এক জায়গায় সব কিছু। ওকে, তো এই যে কবে এসওডি আপনাদের টিউটোরিয়াল নিয়েছে, ডেট থাকবে, কে নিয়েছে, ওকে, কে নিয়েছে, এটা শুধু আপনাদের রিড অ্যাক্সেস। কিন্তু আমি যদি রাইট অ্যাক্সেসে গিয়ে দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এসওডি যখন আপ করবে তার টিউটোরিয়ালের পরে সে ডেট সিলেক্ট করবে, এসওডি উইল সিলেক্ট হিমসেলফ অর হারসেলফ। ওকে, এখান থেকে দেন এসওডি উইল রাইট দ্য টপিক কভার্ড, সো দ্যাট আপনি চুজ করতে পারবেন কোন ভিডিওতে, আর নাহলে আপনাকে ভিডিওতে ঢুকে আবিষ্কার করতে হবে যেটা কিসের উপরে, এখানে টপিক বলা থাকবে। ওকে, দেন ভিডিও লিঙ্ক, অ্যান্ড ইফ দেয়ার ইজ এ প্রজেক্ট ইনভলভড উইথ দ্যাট ডিসকাশন, দেন দ্য গিটহাব, আমাদের গিটহাবে একটা রেপো তৈরি করা হবে টিউটোরিয়ালের জন্য, এসওডিদের তৈরি করা প্রজেক্টগুলো ওখানে সব থাকবে। সো ইফ ইউ have this document in front of you, you have the overall summary of the tutorials. তাহলে পরীক্ষার আগে আপনার জন্য এটা খুব হেল্পফুল হবে। ওকে, এসওডি পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা একটা নতুন সংযোজন, এটা আমরা করেছি এবার। তো এটা গেল এসওডি রিলেটেড থিং। তাহলে আপনার এটা হলো, আর ভিডিওগুলো আপনি আগেই দেখিয়েছি আপনাকে, ইম্পর্টেন্ট লিঙ্কসে গেলে ইউ উইল গেট দ্য ভিডিও লিঙ্কস ক্লাসরুমে। এখানে এই যে টেমপ্লেটস, নোটিস, কোর্স আউটলাইন, ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে অলরেডি ভিডিও লিঙ্ক আছে। এসওডিদের যে লিঙ্কগুলো দেখালাম আপনাদের, এসওডিদের টিউটোরিয়াল টাইমিং এবং এসওডি সামারি পেজ, এগুলো লিঙ্কও এখানে চলে আসবে। ওকে, আপনাদের যে টপিক অ্যাসাইন করা হয়েছে গ্রুপ ইনফরমেশন, যেটা আপনাদের রাইট অ্যাক্সেস নাই, ওটাও এখানে ইম্পর্টেন্ট লিঙ্কসে চলে আসবে। সো we're trying to manage it in an organized way, professional way. So we also expect, we need the reciprocation from your side. If you are not professional, আপনি যদি এটাকে একটু ক্যাজুয়ালি নেন, করলে বললাম পাস মার্ক এখানে আপনাকে আর্ন করতে হবে। দ্য পয়েন্ট ইজ পাস মার্ক না, ইউ ক্যান গেট অ্যাকচুয়ালি গুড গ্রেড। ওকে, সবাই এখানে ভালো গ্রেড পেতে পারেন, পসিবল, ভেরি মাচ পসিবল। ওকে, মিথ আছে একটা, সেটা মিথ বাস্ট করে দেই। মিথটা হলো যে মডিফিকেশনে ভালো করলে আমি ভালো গ্রেড পাবো। কি করে পাবেন? কারণ আপনার মার্কস তো ডিভাইডেড। আপনার 100 মার্ক কিভাবে আসবে সেটা বলা হয় নাই, একটু বলে দিচ্ছি, এখন 5 মিনিট আছে, এটা আপনার জানা দরকার। তো আজকে যেহেতু আমরা আইডি ফাইডি এগুলো নিয়ে আলাপ আলোচনা করি নাই, এটাই শেষ করি। তাহলে দেখেন আপনার যে মার্ক ডিস্ট্রিবিউশন, ওকে, এখানে আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে কুইজ, যেটা যেহেতু কয়েকবার হবে এই জন্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 3টা কুইজ হবে। তাহলে এখান থেকে আপনি 10% মার্ক পাবেন। ওকে, ইয়েস, ফর হোয়াট? আচ্ছা, এটা হলো প্রজেক্ট থেকে আপনি 30 মার্ক পাবেন, এটাও কন্টিনিউয়াস। এই যে আপনি আজকে থেকেই কাজ শুরু করতেছেন প্রজেক্ট নিয়ে, তাই না? একদম সেমিস্টারের শেষ পর্যন্ত করেই যাবেন প্রজেক্ট নিয়ে। তাহলে যে প্রজেক্টের যে 30 মার্ক, এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তাহলে আপনার কত গেল? 30 and 10, 40। আর আপনার ওয়ান টাইম অ্যাসেসমেন্ট, মানে সামিটিভ যেটা বলে ওয়ান টাইম, এটা হচ্ছে মিড আর ফাইনাল। সো ইন মিড ইউ হ্যাভ 20% মার্কস, অ্যান্ড ইন ফাইনাল ইউ হ্যাভ 40%। এখন ধরেন ফাইনালে কেউ যদি 100-তে 40 পায়, কথার কথা, সাপোজ আপনি ওই সময়ে বা মিডের আগে পড়াশোনা করেন নাই, কোডিং ফোডিং করেন নাই, পেলেন 40 100-তে, একটা র্যান্ডম নাম্বার বলছি আর কি। সো মিডে যদি আপনি 40 পান, তাহলে আপনি বিচে কত পেলেন? 8। সো ইউ অলরেডি লস্ট 12 মার্কস। ফাইনালে যদি 40 পান, 40-এ কত পেলেন? 16। কত লুজ করলেন?
24 আর ওইদিকে 12, 36 যদি লুজ করেন 100 থেকে কত থাকে? তাহলে বাকি আপনি যদি সব 100%ও পান, 64 ইজ ইউর হাইয়েস্ট গ্রেড, হুইচ ইজ সির ঘরে, তাই না? তো তাহলে আপনি ওই প্রজেক্ট ফাইনালের পরে, প্রজেক্ট মডিফিকেশন ভাইভা সেশনের আগে 7 দিন আপনি অনেক খাটলেন, পুরো সেমিস্টারে কিছু করেন নাই। খেটে আপনি মডিফিকেশনে মোটামুটি, স্যার আমার মডিফিকেশন তো মোটামুটি হয়েছে, আপনি তো আমাকে জিজ্ঞাসা করে নোট টোটো নিছেন, তা আমি কেন সি পাইলাম? ভাই মডিফিকেশন তো আপনার 100% না, এটা বুঝতে হবে। সো এখন পয়েন্ট ইজ, আপনি যদি প্রজেক্টে ভালো করেন, প্রজেক্টে যে এলিমেন্টগুলো আছে সেগুলোই মিডে দেওয়া হয়, আপনার কোনো থিওরি লিখতে দেওয়া হয় না। মিডে আপনাকে একটা মিনি প্রজেক্ট করতে বলা হয়, যেটা 1 ঘন্টার মধ্যে করা সম্ভব। তা আপনি যদি প্রজেক্টের কোডিং ভালো মতো করেন, প্রজেক্টে যদি আপনি ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারেন, তাই না, তাহলে আপনি এখানে বসে একটা 1 পেজের একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করে একটা কোড লিখবেন, সিম্পল, খুবই সহজ। তাহলে সেইটা যদি আপনি ওখানে দেখা যাচ্ছে ব্ল্যাক, তার মানে আপনি ওই মিড পর্যন্ত কিছু করেন নাই। তো মিড পর্যন্ত কিছু না করলে তো ওই পর্যন্ত আপনি প্রজেক্টেও কাজ করেন নাই। প্রজেক্টে যদি কাজ করেন, যেগুলো প্রজেক্টে ওই সময় পর্যন্ত করার কথা, ক্লাসে কভার্ড, তাইলে সেইটা আপনার মিডে না করতে পারার কোনো কারণ নাই। এই জন্য বলা হয় যে প্রজেক্টে যদি আপনি ভালো করেন প্রত্যেকটা জায়গায়, তার মানে আপনি 30-এ যদি 27-28 পেয়ে যান প্রজেক্টে, লাইকলিহুড যে আপনি সবগুলো কম্পোনেন্টে ভালো করেছেন, নাহলে 30-এ তো 27-এ আসবে না। তাহলে ওগুলো যদি আপনি ভালো করেই থাকেন, তাহলে ফাইনাল আর মিড অটোমেটিক কনক্লুশন যেটা ভালো হওয়ার কথা, কারণ আমরা এরকম রকেট সায়েন্স কিছু দিই না, খুব সিম্পল জিনিস দিই। কিন্তু আপনি যদি কাজগুলো করে থাকেন প্রজেক্টে, তাহলে মিড ফাইনাল শুড বি ভেরি ইজি ফর ইউ। বুঝতে পেরেছেন? তো কাজে আপনাকে, আপনি এ মাইনাস পেতে চাইলে আপনাকে এই যে মিড ফাইনালেও তো ভালো করতে হবে। খালি প্রজেক্ট তো 30 100-তে, 100 ইজ ইউর ওভারঅল গ্রেড, ইন দ্যাট 30 ইজ অনলি প্রজেক্ট। তো ওখানে টিম সাবমিশন হবে, বাট এগেন টিম সাবমিশনের ভেতর থেকে আমরা আবার ইন্ডিভিজুয়ালি আপনাকে অ্যাসেস করব যে আপনার কন্ট্রিবিউশন কি সহমত ভাই টিমে আসি, নাকি আসলে আপনি কন্ট্রিবিউট করেছেন। তো এটা দেখতে হবে। কন্ট্রিবিউট না করলে কিন্তু, প্লেজারিজম করলে, বন্ধু যদি করে দেয়, টিমমেট যদি করে দেয়, টাকা দিয়ে যদি আনেন, আপনি ফেল। প্লেজারিজম অফ এনি কাইন্ড অ্যাট এনি লেভেল উইল লিড টু দ্য ফেলিওর ইন দ্য কোর্স। ওকে, নট জিরো ইন দ্যাট কম্পোনেন্ট, ফেলিওর ইন দ্য কোর্স। এটা মাথায় রাখবেন। কোনোভাবেই কোনো ধরনের প্লেজারিজম মাথা থেকে বের করে দিতে হবে। আজকে সময় নেই, আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে ডাটা দিয়ে দেখাবো যে প্লেজারিজমের কারণে লোকজন কিভাবে ধরা খায়। ওকে, এটা ধরা খাবেনি, ওই মুহূর্তে না হলেও পরে ধরা খাবে ইভ্যালুয়েশনের সময়। বুঝতে পেরেছেন? সো দেয়ারফর এটা করা যাবে না। এটা গেল। আর আপনার প্রজেক্টের ব্রেকডাউনটা কিভাবে হচ্ছে সেটা আপনি যদি ল্যাবের পার্টে যদি যান, ওই 30 মার্কের ব্রেকডাউন দেওয়া আছে যে আপনি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছেন, এটা মাইলস্টোন 1, এইটার জন্য আপনার 3 মার্ক, 3%। আপনি যে সিস্টেম অ্যানালাইসিস করবেন, ক্লাস ডায়াগ্রাম বানাবেন, এটার জন্য 4 মার্ক। তারপরে এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সাথে ডায়াগ্রামের রিলেভেন্স আছে কিনা, নাকি দুই জায়গা থেকে আসছে, এটা নীলক্ষেত থেকে আসছে আর এটা আসছে উত্তরা জসীমউদ্দিন রোড থেকে, তো একটার সাথে আরেকটার কোনো মিল নাই, রিলেভেন্স নাই। হ্যাঁ, তো তখন কিন্তু প্রবলেম। মানে আপনি নিজে করলে রিলেভেন্স অবশ্যই থাকবে। আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডকুমেন্ট একটা বানাইছেন, ওটা দেখে আপনি ডিজাইন করছেন, অবশ্যই রিলেভেন্স থাকবে। কিন্তু যখন ঘাপলা হয়ে যায়, প্লেজারিজম ঢুকে পড়ে, তখন রিলেভেন্স খুঁজে পাওয়া যায় না। তো রিলেভেন্সের জন্য মার্ক আছে। আর প্লেজারিজম ডিটেক্ট হলে তো আপনি ফেলই করলেন কোর্সে। ইউজার ইন্টারফেস আপনি ডিজাইন করবেন ফ্রন্ট এন্ড, ওইটার জন্য 3 মার্ক। তারপরে ফ্রন্ট এন্ড ডিজাইন করলে তো হবে না, ব্যাকগ্রাউন্ড আপনাকে কোড লিখতে হবে। সেই কোডগুলোর জন্য আপনার আবার মানে ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে, ক্লাসের কোড লিখতে হবে। তো সেগুলোর জন্য আবার আপনার 6%। প্রজেক্টের কথা বলতেছি এখন। আপনার যে ডিজাইনের সাথে জাভা প্রজেক্ট যেটা বানিয়েছেন তার মিল আছে কিনা। আপনি ডায়াগ্রামে বলছেন যে এই হচ্ছে আমার ক্লাস, এই হচ্ছে তার ফিল্ড, দিস আর দ্য মেথডস। আপনার জাভা প্রজেক্টে ঢুকে সেগুলো কোনো খোঁজ খবর নাই। তার মানে কি, আপনার ইমপ্লিমেন্টেশনের সাথে ডিজাইনের রিলেভেন্স নাই। তাহলে রিলেভেন্সের একটা মার্ক আছে, ইমপ্লিমেন্টেশন আর ডিজাইনের। তারপরে আপনি যে ডেমো দিবেন প্রজেক্ট, এবং আপনাকে একটা ভাইবা দিতে হবে, ওটার মার্ক আছে। আপনার একটা লাইভ মডিফিকেশন করতে হবে, এটা লাইভ মডিফিকেশনের 3 মার্ক হইলেও দিস ইজ দ্য ইন্ডিকেটর, যে আপনার কি রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ, মানে আপনি কি বাকি জায়গাগুলোতে নিজে করছেন নাকি কেউ করে দিচ্ছে, সেটা কিন্তু এই 3 মার্ক থেকে বের হয়ে আসবে। তাহলে এইটা 3 মার্ক হলেও
This will play a role to identify plagiarism. তো কাজে এই 3 মার্ক কিন্তু আসলে ফেলও করাই দিতে পারে আপনাকে। তো কাজে ফলস ক্লেম করা যাবে না, আপনি যা করবেন সেটাই ক্লেম করবেন। তো এই জন্য আপনি যাতে সবই করেন, সবই ক্লেম করবেন, আমরা সেটা চাই এবং এটা খুবই ভেরি মাচ ডুয়েবল। কিন্তু এই যে আমি নাই প্রথম সপ্তাহ, হ্যাঁ, এইরকম অ্যাটিটিউড থাকলে তো এটা প্রবলেমেটিক হয়ে যাবে। আপনাকে শুরু থেকেই কাজ করতে হবে। ওকে, আর আপনার টেক ফেস্টের জন্য 5 মার্ক। তো টেক ফেস্টের 5 মার্ক আবার কিভাবে ব্রেকডাউন হবে সেটাও আপনাদেরকে বলে দিব আমরা। তো এই হচ্ছে আপনার ইভ্যালুয়েশন। তার মানে এই প্রজেক্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে আজকে থেকে শুরু হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেখছেন? তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আপনাকে ইনস্টল করতে হবে ইন্টেলিজে, ওকে, কিভাবে জাভা প্রজেক্ট তৈরি করতে হবে এবং আমরা কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করব। অনেক ধরনের অ্যাপ্লিকেশন হয়, তা আমাদের কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, যে ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করতে চাচ্ছি, মডেল ভিউ কন্ট্রোলার। সো দ্যাট নেক্সট ক্লাস থেকে আমাদের কোডিং শুরু হবে। ওকে, আর নেক্সট ক্লাস মানে আপনাদের জন্য মানডে, কিন্তু আমি একটা আপনাদের এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ফিডব্যাক সেশন করব এই উইকেই, ঠিক আছে? তো আপনারা রেডি থাকেন, ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। ক্লাসরুমে অ্যাড হয়ে যান, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান যদি না হয়ে থাকেন। ওকে, থ্যাংক ইউ।